আজকের অনুষ্ঠানের সভাপতি, আলোচকবৃন্দ এবং আয়োজক এবং বাংলা বিভাগ এবং বাংলা একাডেমিকে আহ, ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি জ্ঞাপন করছি আজকে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছেন এবং শিক্ষার্থী আছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন নাকি সবাইকে। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অতীশ দীপঙ্কর দার্শনিক না বিদার্শনিক। তো বাংলাদেশে আমার নামে একটা বদনাম আছে, যেইখানে বি নামে কোনো শব্দ থাকে ধারণা করো এটা সৈয়দ নিজারের তৈরি করা, এবং হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে এই প্রচারণাটা চলছে। বাট আমি আগেই বলতে চাই সেটা হচ্ছে যে বি দার্শনিকের এই শব্দটা আমার আসলে নির্মাণ করা না। তবে আমার আলোচনা একই অর্থে বুঝতে পারছেন, পূর্ণাঙ্গ অর্থে ঐতিহাসিকও না আবার অনৈতিহাসিকও না। তার মানে হচ্ছে যে এইখানে যে অর্থে এই শব্দটা ব্যবহার করা হতো, আমি হয়তোবা নতুন কাঠামোগত জায়গা থেকে হয়তোবা বিষয়টাকে দেখব, কিন্তু এই ভাবনাটার বীজ এখানের মধ্যে ছিল। মানে তার মানে হচ্ছে যে এই ভাবনাটার বীজ ছিল এটা এই কারণেই যে সেটা হচ্ছে যে এর বীজ নষ্ট হয় নাই। যেমন মনে করুন যে চর্যাপদে যে সিদ্ধাচার্যরা আছেন না, তো সিদ্ধ তো আমরা ভাবি কি যিনি সিদ্ধ হয়েছেন জেনে গিয়েছেন, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা অন্য ধরনের অর্থও আছে, যেই কারণে তারা এই সিদ্ধ শব্দটা ব্যবহার করতেন। তার কারণ হচ্ছে কি জানেন, যে ওই মূলত তান্ত্রিজম এবং হচ্ছে যে আমাদের এখানকার মানে যে সহজানী তান্ত্রিকরা, মানে যে বৌদ্ধ ধর্মের অন্যান্য অংশ থেকে তাদের অবস্থানটা খানিকটা ভিন্ন ছিল। তারা মনে করতেন যে আপনি সংসারব্রত করে যৌনাচার মানে চালিয়ে যেও, তারপরে হচ্ছে বুঝতে পেরেছেন আপনি কি সিদ্ধ অথবা নির্বাণ লাভ করতে পারেন। কিন্তু তাহলে আমাদের বুঝতে পারছেন কামনা এবং বাসনা থাকলে আমরা কিভাবে একবার থাকে না সিদ্ধ হতে পারি অথবা নির্বাণ লাভ করতে পারি। তখন ওনারা বলছিলেন কি একটা সুন্দর উদাহরণ বলেছিলেন, সেটা হচ্ছে কি জানেন, চাল যদি বুঝতে পেরেছেন অথবা ধান সিদ্ধ করে ফেলা হয় তাহলে এখান থেকে আর বীজ হওয়ার সম্ভাবনা নাই। আর যদি বীজ যদি না হয় তাহলে বুঝতে পারছেন পুনরায় জন্মের সম্ভাবনা নাই। তার মানে মনে রাখতে হবে যে পুনর্জন্মের বিষয়টা বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ এখানে, এবং ওই জায়গা থেকে কিন্তু সিদ্ধাচার্য শব্দ এসেছে। যিনি হচ্ছে কি সিদ্ধ হয়ে গেছেন, তার আর পুনর্জন্মের সুযোগ নাই। এখন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নটা, এবং আমার আলাপটা খানিকটা সোজা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ওই একটু আগে যে সময় অতীশ দীপঙ্করের জীবন নিয়ে আলাপ করা হচ্ছিল আর কি, ফলে আমার প্রবন্ধে এই অংশটা খানিকটা ছিল। আমি ফলে এই অংশটাকে যে খানিকটা মানে পাস করে যেতে পারি, ফলে আমার মোরলেস যে এই আজকের আলোচনার যে বিষয়টাকে কেন্দ্র করে সেটা হচ্ছে যে অতীশ দীপঙ্কর দার্শনিক না বিদার্শনিক। আমার অবস্থান হচ্ছে আমি মনে করি যে উনি হচ্ছেন যে বিদার্শনিক। এটা হচ্ছে আমার প্রশ্ন উত্তর। এখন তাহলে কীভাবে আমি পুরো আর্গুমেন্টেশন এবং করছি সেটাই হচ্ছে মূল বিষয়। এখন আমাদের একটু মনে রাখা দরকার সেটা হচ্ছে যে সম্ভবত মানে বাংলাদেশ মানে আজকে যে ভূখণ্ড, মানে এর আগে পূর্ববঙ্গ ছিল, মানে মাঝখানে পূর্ব পাকিস্তান ছিল, এর আগে হচ্ছে যে বেঙ্গল প্রেসিডেন্সির মানে অংশ, এবং হচ্ছে বেঙ্গলের পর মগধেরও খানিকটা অংশ ছিল। এই বিশেষত বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রখ্যাত এবং বিখ্যাত লোক যদি কাউকে বলা হয়ে থাকে, তিনি হচ্ছেন অতীশ দীপঙ্কর। ব্যাপকভাবে বিখ্যাত, আপনার খুব অবাক হবেন। সেটা হচ্ছে যে আপনি যদি এখনও বুঝতে পেরেছেন, লার্জলি আপনারা জানেন যে ইউরোপ এবং আমেরিকায় বুদ্ধিজমের ব্যাপক প্রভাব, স্পেশালি হচ্ছে যে বুঝতে পেরেছেন যে ইন্টেলেকচুয়াল কমিউনিটির মধ্যে স্পিরিচুয়াল বুদ্ধিজমের, এবং সেটা হাইলি ডোমিনেটেড কী দিয়ে জানেন, সেটা হচ্ছে যে তিব্বতান বুদ্ধিজম নিয়ে। এবং তিব্বতান বুদ্ধিজমের যে সময় তারা যে সময় আলাপ শুরু করেন, তিনজনের নাম অবশ্যই নেওয়া হবে। প্রথমে গৌতম বুদ্ধ, তারপর হচ্ছে নাগার্জুন, তারপরে অতীশ দীপঙ্কর। তার মানে বুঝতে পেরেছেন যে অতীশ দীপঙ্কর কোন লেভেলের লোক এবং কী পরিমাণ তার বিস্তৃতি, সেটা আমি প্রথমে ভাবলাম যে বলে রাখা দরকার। কিন্তু এই যে বিখ্যাত লোক, এই বিখ্যাত লোক কিন্তু আমাদের স্মৃতি থেকে হারিয়ে গিয়েছিলেন। তার অনেকগুলো কারণ আছে, আমরা জানি। সেটা হচ্ছে যে মূলত মানে যে ওই দশম একাদশ শতকের দিকে বুঝতে পেরেছেন এখানকার যে সময় সেন বংশ আসেন, সেন বংশের সাথে বুদ্ধিজমের খুব একটা ভালো সম্পর্ক ছিল না। ইভেন অভিযোগ আছে, সত্যতা এখন আমরা কখনো নিশ্চিতই হতে পারবো না, সেটা হচ্ছে যে বদগায়ার যে গাছের নিচে মূলত গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন, সেই গাছটা ওই সময় কেটে ফেলা হয়েছিল। বাট সত্যতা আমরা জানি না, ফলে নিশ্চিতভাবে বলতে পারবো না, আর এটা আমরা নিশ্চিত করাও সম্ভব না এই মুহূর্তে। তারপরে যেটা হচ্ছে যে এই সময় এক ধরনের চাপের মধ্যে যায়, পরবর্তী সময় মুসলমান পিরিয়ডে এবং হচ্ছে ইংরেজ পিরিয়ডে এইখানে আসলে বুদ্ধিজম এক ধরনের চাপের মধ্যে দিয়ে গেছে, ফলে ক্রমাগত হ্রাস পেয়েছে। ফলে আমরা বিস্তৃতি ঘটে গিয়েছিল। কিন্তু ওনাকে পুনর্জন্ম দিয়েছেন মানে যে আমাদের এই চিরাঙ্গের এক ভদ্রলোক, শরৎচন্দ্র দাস নামে ভদ্রলোক। উনি মূলত দার্জিলিংয়ে পড়াতেন একটা গভর্নিং যে মানে যে রেসিডেন্সিয়াল স্কুলে। তখন ওনার কিছু স্টুডেন্ট ছিল তিব্বতী বংশোদ্ভূত, এবং হচ্ছে তারা মোরলেস থাকে যে একটু অর্থনৈতিক শ্রেণী বিবেচনায় নিশ্চয়ই এলিটি হওয়ার কথা। তো ওইখানে ওই তিব্বতী স্টুডেন্টের সাথে যখন ওর পরিচয় হলো, তখন উনি জানতে পারেন যে বাঙালি পণ্ডিতরা
অনেকেই আসলে কোথায় তিব্বতে গিয়েছেন এবং তিব্বতের ধর্ম প্রচারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তখন উনি তাদের কাছ থেকে বুঝতে পারছেন তিব্বত সম্পর্কে জানা শুরু করলেন এবং হচ্ছে একটা ছোট বই লিখলেন যেটা হচ্ছে ব্যাপটিস্ট মিশন চার্চ থেকে প্রকাশিত হয় 1893 সালে। সেটা হচ্ছে যে বাঙালি পণ্ডিত ইন দ্য ল্যান্ড অফ স্নো। খুব বিখ্যাত বই, খুবই ছোট বই, কিন্তু ওনার নামে আমার সাবধান থাকা উচিত, বলে রাখা দরকার, ওনার নামে একটা অভিযোগও আছে। সেটা হচ্ছে কি জানেন, ওনাকে বলা হতো প্রথম ব্রিটিশ স্পাই, যিনি হচ্ছেন মূলত তিব্বতে স্পাইগিরি করেছেন। কারণ ব্রিটেনের সবসময় একটা খাস ছিল, সেটা হচ্ছে ওই অংশ পর্যন্ত দখল করা। ফলে এই অভিযোগটাও আছে। কিন্তু আজকাল ওনাকে আরেকটা পরিচিত করা হয়, সেটা হচ্ছে আমরা যেরকম বলি না ভারত তত্ত্ব, ইন্দোলজির যেরকম জনক বলা হয়ে থাকে, মডার্ন তিব্বতোলজির জনক হিসাবে মানে শরৎচন্দ্র দাসকে খুবই অ্যাকনোলেজ করা হয়। ইনি মূলত কি যে ওই জায়গা থেকে, তার মানে হচ্ছে যে প্রথম বাঙালি শিক্ষিত অডিয়েন্সের কাছে কিন্তু আবার কি অতীশ দীপঙ্কর রিঅ্যাপিয়ার করছেন। কবে সাল থেকে? মানে যে 1893 সালের পর থেকে একদম পরিচিতিগুলো তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে রিঅ্যাপিয়ার করছেন। কিন্তু এইটা বিংশ শতকের গোড়ার দিকে উনি অত বেশি পরিচিত না, খুব স্বাভাবিক কারণে। ব্যাপক আকারে পরিচিতি লাভ করেন অলকা চক্রবর্তী, আমাদের ওই যে দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের অনার স্ত্রী। ওনার তিব্বত নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। উনি বলতে গেলে বুঝতে পারছেন ওই যে অতীশ দীপঙ্কর নিয়ে ব্যক্তিগতভাবে শুধু যে আগ্রহ ছিল না, প্যাশনও ছিল। এবং উনি বাংলা এবং ইংরেজিতে দুটো বই লিখেছিলেন। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নামে একটা বই লিখেন, সেটি সম্ভবত যে 1960 সালের দিকে। এবং সেইখানে মূলত যে মোর অতীশ দীপঙ্করের যে জীবনী, পাশাপাশি উনি যেখানে উত্থাপন করেন সেটা হচ্ছে অতীশ দীপঙ্করের খুব বিখ্যাত একটা বই ছিল, সেটা হচ্ছে বদ্বীপত প্রদীপ। তার তিব্বতী ভাষা থেকে প্রথম বাংলায় অনুবাদ করেন তখন। তার মানে এই প্রথম হচ্ছে কি জানেন, এর আগে আমরা নামের সাথে পরিচিত ছিলাম শরৎচন্দ্র দাসের মাধ্যমে, কিন্তু যেটা হলো যে অলকা চক্রবর্তীর মাধ্যমে আমরা প্রথম বুঝতে পেরেছেন, আমরা পরিচিত হলাম কি জানেন, অতীশ দীপঙ্করের লেখার সাথে। আর এই পুরা অতীশ আলোচনা এবং এবং অতীশ গবেষণা অন্য স্টেচারে যায় পৌঁছেছে 2000 সালে। 2000 সালে মূলত ওই যে রিচার্ড সরবান, উনি এন্টায়ার অতীশের যে মানে তিব্বতী ভাষায় যে ওনার যে লেখাগুলো সংরক্ষিত আছে, পুরা মানে যে কালেকশনটা যে উনি ইংরেজি ভাষায় অনুবাদ করেন। ফলে এর আগে যে সংকটগুলো ছিল যে অতীশের লেখার সাথে আমাদের পরিচিতি নেই অথবা লেখাগুলো পাওয়া যাচ্ছিল না, এটা পুরাটাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে যে যে 00 দশকের গোড়া থেকে। এটা হচ্ছে মোরলেস থাকে না যে অতীশ নিয়ে আমাদের আলোচনা কীভাবে বিবর্তিত হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন, আপনি অদ্ভুতভাবে একটা জিনিস খেয়াল করবেন, এর পাশাপাশি যেটা হচ্ছে যে তিব্বতোলজি নিয়ে যারা কাজ করেন, জেমস সাপেল খুবই মোরলেস নাম করা লোক, এবং হচ্ছে যে আরও 2-1 যারা ইংরেজি ভাষায় কাজ করেন, এদের অনেকেরই যেটা হয়েছে কি জানেন, অতীশ দীপঙ্কর জীবনের মধ্যে বুঝতে পারছেন মিস্টিক্যাল অ্যাসপেক্ট এবং তন্ত্রচর্চা, এইসব জায়গায় অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই জায়গায় যে তার যে এক ধরনের দার্শনিক প্রজেক্ট, ওইটা ওই অর্থে কিন্তু খুব কম আলোচিত হয়। এখন এই কম আলোচনার কারণ একদমই ভাবা যাবে না উনি বিদ্বেষের শিকার, এটা বলা যায় না। কারণ হচ্ছে যেমন হচ্ছে যে শান্তরক্ষিতে বাংলাদেশে আরেকজন খুব বিখ্যাত লোক, এবং হচ্ছে যে শান্তরক্ষিতে বুঝতে পারছেন খুবই হাইলি সেলিব্রেট আপনি দেখবেন, এবং হচ্ছে তাকে নিয়ে প্রচুর দার্শনিক যে প্রবন্ধ লেখা হয়। অতীশকে নিয়ে না লেখার একটা মেজর কারণ হতে পারে যে সেটা হচ্ছে যে যেটা আগেই বলে রাখা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অতীশ অনেক বেশি বুঝতে পেরেছেন তিব্বতের পরিপ্রেক্ষিত থেকে তাদের ওইখানকার যে প্রতিষ্ঠিত ধর্ম এবং পাশাপাশি যেটা হচ্ছে যে এখানকার তন্ত্রচর্চা এবং হচ্ছে যে মধ্যাজানি ফিলসফির একজন সমন্বয় ঘটিয়েছেন। কিন্তু এখানে দার্শনিক প্রকল্প হয়তো বা স্ট্রংলি ছিল না, বাট তারপরে কিন্তু যথেষ্ট দর্শনের ছোঁয়া আছে। তার মানে হচ্ছে যে আমি যে আলোচনা করছি কমপ্লিটলি থাকে না যে রেডিক্যালি ইউজ করেছেন কোনো ম্যাটেরিয়াল ছাড়া আলোচনা না, তা ওনার লেখার উপরে বেস করে আমরা একদম রিকনস্ট্রাকশন করার চেষ্টা করছি। বাট আমরা কম্পেয়ার করছি কার সাথে, শান্তরক্ষিতে জানে উনি কাইন্ড অফ এ মাস্টার ফিলোসফার সর্ট অফ, খুবই সিরিয়াসলি বুঝতে পারছেন, প্রচুর কাজ আছে। তত্ত্ব সমগ্র নামে তার একটা বই আছে, বিশাল ধাও সাইজে রাখি যে, এবং আমার ধারণা কোনো এক সময় অধ্যাপক রায়হান রাইন অথবা অনুবাদ করবেন, কারণ হচ্ছে যেহেতু উনি প্রচুর অনুবাদ করেন নাকি, যে সেই জায়গা থেকে কি খুবই বড় সাইজে রাখি যেহেতু ওই কিসের। তো ফলে খুবই দুর্দান্ত এবং ইম্পর্টেন্ট চিন্তক আর কি বাংলাদেশের, এবং বাংলাদেশে হয়তো যে যারা পাঠক আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন অতীশের জীবন নিয়ে একটু ব্রিফলি একটু বলে তারপরে আমি মূল আলোচনা আস্তে আস্তে ঢুকি। আমরা জানি যে অতীশ একটু আগে আলোচনা হলো, সেটা হচ্ছে যে 9ম শতকের হচ্ছে মূলত 980 অথবা 82 এই ধরনের সালের দিকে হচ্ছে ওনার জন্মগ্রহণ করেছেন। তারপর হচ্ছে যে উনি জেতার নামে খুব নাম করা একজন যে মূলত হচ্ছে বরেন্দ্রভূমি রাজশাহী এলাকার একজন নৈয়ায়িক ছিলেন।
এই আরেক ভদ্রলোক বাংলাদেশি, রিলেটিভলি কম লোকজন জানেন, তার লেখাগুলো আজকাল অনুদিত হচ্ছে। তার মানে মহাদেশের প্রথম দিককার শিক্ষকের লেখাও কিন্তু আজকাল অনুদিত হয়ে আসছে এবং অ্যাভেলেবল বোথ সংস্কৃত এবং হচ্ছে যে ইংরেজিতে। তো ওনার লেখাগুলো ওনার সাথে পরিচিত, এবং ওনার এখানে প্রথম ওনার একজন থাকে না যে এই তত্ত্বচিন্তা নিয়ে একজনের পরিচিতি ঘটে। তারপরে আমরা জানি ওইখান থেকে অদন্তপুরে গেলেন, এবং অদন্তপুরে যাওয়ার পরে ওইখানেই উনি মূলত আর কি যে মানে যে ওই ভিক্ষুত্ব গ্রহণ করেন। আপনারা জানেন সবাই যে ভিক্ষু হওয়ার পরে কিন্তু আপনাকে নতুন নাম গ্রহণ করতে হয়, এটা হচ্ছে আচারের অংশ। তার কারণটা হচ্ছে কি, তার মানে হচ্ছে আপনার যে পূর্ববর্তী লাইফের যে আপনার বুঝতে পেরেছেন যে জীবন, তার সাথে আপনি নতুন একজনের জীবন নির্মাণ করছেন নাকি বিচ্ছেদায়ন ঘটানোর জন্য। তখনই ওনার বুঝতে পেরেছেন নামটা দেওয়া হচ্ছে দীপঙ্কর। তাহলে ওনার বাবা মার দেওয়ার নামটা কী ছিল, সেটা হচ্ছে চন্দ্রগর্ভা মানিকর্ভ। সেটা হচ্ছে যে উনি মূলত সেই নাম হচ্ছে বাবা মার দেওয়া, তার মানে সেইটা। তাহলে যে বাকি দুটো, সেটা হচ্ছে যে অতীশ এবং হচ্ছে যে ওই কিসের শ্রীজ্ঞান, এই দুটোটাই হচ্ছে ওনার উপাধি। তার মানে ওনার নাম হচ্ছে দীপঙ্কর, যে নামে উনি পরিচিত হতে চান, এবং হচ্ছে বাকি দুটো হচ্ছে আসলে মূলত ওনার উপাধি। তার মানে আমরা অনেক সময় উপাধি দিয়ে ডাকি, এবং হচ্ছে যে বাট মূলত ওনার নাম হচ্ছে যে দীপঙ্কর। এখন এই দীপঙ্করটির সময় আমরা জানি যে খুবই বলা হচ্ছে যে মোরালস খুবই, তারপরে সুমাত্রায় গেলেন, সেখান থেকে ধর্মকীর্তির কাছ থেকে বুঝতে পেরেছেন উনি মূলত যে বোধিচিত্ত, আমরা কিছুক্ষণ পরেই আলাপ করবো যে বোধিচিত্ত শব্দের ধারণা কী এবং হচ্ছে তার ফিলোসফিক্যাল অ্যাসপেক্টটা কী। বোধিচিত্ত তত্ত্ব সম্পর্কে একজনের পরিচিতি হয়, এবং পরবর্তী সময় উনি যেটা করেন সেটা হচ্ছে যে ফিরে আসার পরে ওই যে এখানকার খুব গুরুত্বপূর্ণ একটা মহাবিহার, সেটা হচ্ছে যে ওই কিসের বিক্রমাশিলা। বিক্রমাশিলা আর কি যে অনেকদিন ছিলেন, এবং বলা হয়ে থাকে সম্পূর্ণ অনেক কিছুকাল ছিলেন আর কি। এবং পাশাপাশি বলা হয়ে থাকে যে উনি নালন্দারও সম্ভবত বুঝেছেন প্রধান মানে আচার্য ছিলেন। এটা একটু ডাউটফুল, কী কারণে বলি, আমার নিজের লেখাতেও আমি মেনশন করেছি। উনি যে সময়টা বলা হয় যে 10,023-এর দিকে, এইটা ওর সময় ওনার বয়স হচ্ছে মোটামুটি বুঝেছেন 42 থেকে 45 বছর। ইউজুয়ালি এই ধরনের প্র্যাকটিসগুলো, এই মহাবিহারগুলো খুবই কাঠামোগত প্রতিষ্ঠান, সহজেই আপনি বুঝতে পারছেন চাইলেই বুঝতে পারছেন সিনিয়র হতে পারবেন না। ফলে এটা একটু টু আর্লি ওনার জন্য এটা হওয়া, ফলে এখানে কিছু সন্দেহের জায়গা আছে। ছবি এবং অনেক জায়গায় বলা হয় যে প্রধান আচার্য আর কি। তো ফলে আমাদের একটু বিবেচনা নেওয়া দরকার যে অনেকগুলো তথ্যই হয়তো বা রিলায়েবল নাও হতে পারে আর কি। বাট যেটা খুবই গুরুত্বপূর্ণ, ওনার জীবনের যে স্টোরি যেভাবে বলা হয়ে থাকে অনেকটা হচ্ছে গৌতম বুদ্ধের জীবনের মতো। সেটা হচ্ছে কি, যে উনি খুবই প্রিন্স ছিলেন, এবং হচ্ছে যে যদিও আমরা জানি যে মানে বস্তুত গৌতম বুদ্ধও প্রিন্স ছিলেন না, হয়তো অতীশ দীপঙ্করও ছিলেন না, সম্ভবত ছোটোখাটো সামন্ত প্রভু ওনার বাবা ছিলেন। এবং হচ্ছে যদি বড় কোনো সামন্ত প্রভু তো রাজা হতেন, তাহলে আমরা কিন্তু পাল বংশের ইতিহাস নিয়ে দুর্দান্ত সব গবেষণা হয়েছে, ওনার বাবার নাম উঠে আসার কথা। আমরা কিন্তু ওই অর্থে কোনো ধরনের ঐতিহাসিক ডকুমেন্ট এখন পর্যন্ত পাই নাই। এবং পাশাপাশি যেটা হচ্ছে, এটা একটা ধরনের বুঝতে পারছেন মেলোড্রামাটিক স্টোরির একটা স্ট্রাকচার আছে বুদ্ধিজমে। সেটা হচ্ছে যে খুবই বুঝতে পারছেন ড্রামাটাইজ করা হয় সব কিছু। যেমন মনে করুন গৌতম বুদ্ধের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে উনি যে সময় একটা সম্ভবত মানে যে প্রাপ্তবয়স্ক হলেন, তখন উনি প্রথম বাইরে গিয়ে দেখলেন জরা জীর্ণ এবং মৃত্যু সম্পর্কে জানলেন। কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে একটা লোক, যেটা প্রাপ্তবয়স্ক লোক, তার মা মারা গিয়েছেন ওনার জন্মের সময়, উনি অফকোর্স মৃত্যু সম্পর্কে জানেন। মানুষের যে বয়স্ক হন এটা অফকোর্স উনি জানেন। এটা হচ্ছে একদম ম্যাটাফরিক্যাল জায়গা। তাহলে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন ওঠে উনি কেন ছেড়ে গিয়েছিলেন, মানে যে তার সংসার। তার একটা খুব ইন্টারেস্টিং কারণ আছে। আম্বেদকার বলছি, ওনার নাম হচ্ছে এই মুহূর্তে সরি আমি ভুলে গেছি, খুব নাম করা মানে যে বুথোলজিস্ট। উনি মূলত যেটা বলেছিলেন সেটা হচ্ছে জানেন, পানি নিয়ে একটা সংঘাত ছিল ওইখানকার ক্ল্যান সোসাইটি, ওইটা সমস্যার সমাধান করতে পারেন নাই বলে উনি আসলে মানে যে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। ফলে এটা পারিপার্শ্বিক অনেক ধরনের প্র্যাকটিক্যাল কারণগুলো থাকে, আমাদের মনে রাখা দরকার। কারণ হচ্ছে কি জানেন, আমরা যখন সিরিয়াসলি ফিলোসফিক্যালি এঙ্গেজ হতে যাব তখন ফিকশনাল এলিমেন্ট থাকে না, এবং বেশি থাকলে বুঝতে পেরেছেন আপনি চিন্তার জায়গাতে ঢোকাটা একটু কঠিন হয়ে থাকে। এই হচ্ছে মোরালেস তারপর হচ্ছে ওই জন্য তিব্বতে যান, এবং আমরা জানি যে শেষের জীবনে উনি তিব্বতে কাটেছেন। এবং ওনার সবচেয়ে বিখ্যাত যে বইটা মানে বদ্বীপ প্রতবদ্বীপ, উনি মূলত লিখেছেন সেটা তিব্বতে থাকা অবস্থায়। এবং হচ্ছে যে মূলত হচ্ছে যে ওই মানে কীভাবে এবং কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাধারণত তাকে বুঝতেছেন তন্ত্র এবং হচ্ছে মধ্যমিকা দর্শন এবং পাশাপাশি এখানকার যে লৌকিক যে চর্চাগুলোকে সমন্বয় করা হয়। এটা হচ্ছে মোরালেস ওনার প্রজেক্টটা। এখন আমরা আসলে মূলত দেখবো ওনার ফিলসফি, এবং হচ্ছে যে আমাদের এখানকার যে থাকে না বৃহৎ যে জ্ঞানজাগতিক যে প্রকল্প, সেই প্রকল্পে ওনার আসলে মানচিত্রে ওনার অবস্থান কী। এবং হচ্ছে আমি পাশাপাশি যে ক্লেমটা করছি সেটা হচ্ছে কি জানেন, উনি আসলে দার্শনিক না, উনি বিদার্শনিক। এখন খুব স্বাভাবিকভাবে একটা বিষয় আগেই ভাগে বলা রাখা দরকার, সেটা হচ্ছে যে মানে
দার্শনিক না বিদার্শনিক, অনেকেই আমি দেখলাম যে ওই বাংলাদেশ এবং বাইরে থেকে আমাকে অনেকেই মেসেজ করছেন, সেটা হচ্ছে উনি কি দার্শনিক না এটা বলতে যাচ্ছেন। তো আমি বললাম আমি একদমই এই ধরনের কথা বলতে যাচ্ছি না, কারণ বিদর্শন এখানকার এক ধরনের চিন্তার জেনার এবং প্রক্রিয়া, আমি সেটাই আপনাদেরকে আসলে দেখাবো, এবং হচ্ছে উনি মূলত ওই ধারার মধ্যে পড়ে নাকি। এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের এখানকার যে চিন্তার ক্ষেত্রভূমি, যেটা মূলত বুঝতে পেরেছেন খুবই চিন্তার অনেকগুলো জায়গায় আসলে বিকাশ ঘটেছে। লার্জলি আমরা দুটো জায়গার চিন্তার বিকাশ সম্পর্কে খুবই সংগঠিত ইতিহাস পাই, একটা হচ্ছে অ্যাথেন্সের আর একটা হচ্ছে মগধের। মগধেরটা রিলেটিভলি কম নোন, বাট হচ্ছে খুবই রিচ রিচ লিটারেচার আছে এই বিষয়ে। এখন মগধে আসলে কি হয়েছিল এবং এই মগধে এই ধরনের চিন্তার একটা কারণ কি, এবং এই প্রেক্ষাপটে অতীশ দীপঙ্কর আসলে অবস্থান কি। আমাদের এখানকার দর্শন অথবা বিদর্শন চর্চা যাই বলুন না করে আমরা, যে চিন্তার একটা গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন নিয়ে আবর্তিত হয়েছে। তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি জানেন, মুক্তি কীভাবে আমরা পেতে পারি। এখন এই মুক্তি বিভিন্ন জনের কাছে বিভিন্ন নামে আসতে পারে, কারো কাছে নির্বাণ নামে আসতে পারে, তাকে না কারো নামে মুখ্য নামে আসে হাজির হতে পারে, বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গা থেকে এটাকে ডিফাইন করছেন। তাহলে আমাদের এই যে মুক্তির প্রশ্ন, এই মুক্তির প্রশ্নটা আরও জটিল হয়ে দাঁড়ায়, বুঝতে পেরেছেন কখন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের দিকে। ধারণা করা হয় কি জানেন, ওই সময় প্রথম যে পুনর্জন্মের ধারণা এবং আত্মার ধারণা এসে হাজির হয়েছে। আমি আবারও বলেছি যে আমরা অনেক সময় ভেবে থাকি কি জানেন, পুনর্জন্মের ধারণা এবং আত্মার ধারণা এখানে বুঝতে পারছেন মানে যে হাজার হাজার বছর ধরে আছে, এটা একদমই না। এখন থেকে প্রায় 2600 বছর আগে হঠাৎ করে এসে হাজির হয়। তা একটা গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন মানে যে আর্গুমেন্টটা কি, সেটা হচ্ছে যে আপনি যে সময় বেদ দেখবেন, বেদের বুঝতে পারছেন ঋগ্বেদে আপনি কি জানেন, আত্মার কোনো আলোচনা পাবেন না, পুনর্জন্মের কোনো আলোচনা করবেন না, কর্মবাদেরও কোনো আলোচনা করবেন না। কর্মবাদ কি হচ্ছে, আপনি যা করবেন তার আছে কি একটা কনসিকুয়েন্স আছে, এটা হচ্ছে কর্মবাদ বেসিক্যালি যেটা। তো এখন আপনি পাবেন না, কি কারণে আপনি পাবেন না, তার কারণ হচ্ছে কি বুঝেছেন, ঋগ্বেদ হচ্ছে যজ্ঞর উপরে নির্ভরশীল এবং হচ্ছে ঋগ্বেদ হচ্ছে বস্তুবাদী। সেখানে বুঝতে পারছেন এইসব কারণেই বুঝতে পারছেন কোনো আত্মার ধারণা পাওয়া। তাহলে আত্মার ধারণা প্রথম দিকে আমরা কোথায় পাই, সেটা হচ্ছে বুঝতে পারছেন 6ষ্ঠ শতকের দিকে, তখন উপনিষদগুলো মানে বুঝতে পারছেন রচনা হওয়া শুরু হচ্ছে। এবং এই বিষয়ে সু হ্যামিল্টনের একটা খুব বিখ্যাত বই আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশিত, হিন্দুইজম, এই বইটা দেখতে পারেন, দুর্দান্ত বই, এখানে এই আলোচনাটা আছে। এবং ওইখানে একটা সাসপিশন আছে যে এইটা কি উপনিষদে বুঝতে পারছেন উপনিষদিক ব্রাহ্মণিক চিন্তা থেকে আসছে, নাকি এই এলাকার অন্য কোনো চিন্তক তাদের কাছ থেকে ধারণা করা হয় এটা মোস্ট লাইকলি টু বি জৈনদের থেকে আসা হতে পারে, অথবা হচ্ছে আজীবক, এমন একটা ঘটনা আপনারা হয়তো অনেকে নামও শুনেন নাই, হয়তো আমরা আলোচনার প্রেক্ষাপটে খানিকটা আমি বলবো আর কি সেখানে। এখন যেহেতু মানে এই আত্মার ধারণা আসার সাথে সাথে এবং পুনর্জন্ম আসার সাথে সাথে ওই সময় কি জানেন, সবচেয়ে হট গুরুত্বপূর্ণ টপিক ছিল এটা মগধে। আর মগধের বুঝতে পেরেছেন কেন চিন্তার বিকাশ হয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে কি জানেন। তার মানে এই প্রশ্নটা নিয়ে আমাকে আপনার কয়েক বছর অনুসন্ধান করতে হচ্ছিল আমার থিসিসে, কারণ আমার থিসিস মূলত হচ্ছে যে এই এলাকার চিন্তার একটা ইতিহাস, এবং মূলত আমি এখানকার এই বিদর্শন এবং তার পদ্ধতির আমার শেষ অংশ শেষ হয়েছে আসলে চর্যাপদ পর্যন্ত। মানে এই বিদার্শনিক প্রজেক্টের শেষ আসলে টেক্সট হচ্ছে চর্যাপদ, মানে তাও আবার কোনটা, সহজানীদের চর্যাপদ, বৈষ্ণব সহজানীদেরটা না। বৈষ্ণব সহজানীটা অন্য স্কুলের অন্য ধারা থেকে আসছে, সেটা আমি হয়তো বা অন্য কোনো এক আলোচনায় বিবেচনা করবো না। তো এখন যেখানে ছিলাম সেটা হচ্ছে যে এই যে আলাপটা এবং এই জায়গায় যেটা প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে যদি পুনর্জন্ম হয় তাহলে দেখা যাবে পুনর্জন্ম কিসের হয়, আত্মার নাকি দেহের। খুব অবভিয়াসলি এখানে এটা নিয়ে অনেকগুলো স্কুল আছে। কেউ মনে করেন আত্মা এবং দেহের, কেউ মনে করেন শুধু আত্মার হয়, এবং পাশাপাশি কেউ মনে করতেছেন বুঝতেছেন না আত্মার হয় না দেহের হয়। চারবাকটা যেমন আমরা সবাই জানি, চারবাক ফিলোসফি সম্পর্কে পরিচিত, তারা মনে করে কি এখানকার না আত্মার হয় না দেহের হয়, কোনো অংশই আসলে সার্ভাইভ করে না মৃত্যুর পরে। কিন্তু যারা মনে করেন কি জানেন যে আত্মার পুনর্জন্ম হয়, তাহলে এই পুনর্জন্ম চক্র থেকে মুক্তির উপায় কি, উপনিষদ শুধু বলে কি জানেন, আপনি যদি বুঝতেছেন ভালো কাজ করেন তাহলে বুঝতেছেন উত্তম কর্মে জন্মগ্রহণ করবেন, মানে ছন্দর্গ উপনিষদ। এবং যদি বুঝতেছেন মন্দ মানে যে কাজ করেন তাহলে বুঝতে পেরেছেন মানে যে খারাপ করে বুঝতে পেরেছেন আপনি জন্মগ্রহণ করবেন। তার মানে হচ্ছে যে আপনি জন্মান্তরের সার্কেল থেকে আসলে মুক্তি নাই। কিন্তু জৈন, আজীবক, চারবাক এবং সব বুদ্ধদের মূল প্রাইমারি কনসার্ন হচ্ছে কি, তারা মূলত হচ্ছে বুঝতে পেরেছেন এইখান থেকে মুক্তির উপায় কি সেটা নিয়ে কনসার্ন। এই জায়গা থেকে আসলে দুটো গুরুত্বপূর্ণ ঘটনা তৈরি হয়, সেটা হচ্ছে যে বুদ্ধদের সাথে জৈনদের আর কি, এবং এর পরক্ষেত্রে আমরা ইভেনচুয়ালি দেখব অতি শীঘ্র কন্ট্রিবিউশনগুলো এবং কোথা থেকে আসলে কানেক্টেড। বুদ্ধ মূলত মনে করতেন কি জানেন, আমাদের আসলে যে এই আমরা এবং যে আত্মা বলে কোনো কিছু নাই। উনি যে কনসেপ্টটাকে ইন্ট্রোডিউস করলেন সেটাকে বলা হয় নামরূপ কনসেপ্ট।
যেটা হচ্ছে কি আমরা হচ্ছে পঞ্চস্কন্দের সমাহার। পঞ্চস্কন্দ মানে স্কন্দ শব্দটা হচ্ছে কি ভাগ, মানে কান্ধ, কান্দা মানে ভাগ। এবং এই পঞ্চস্কন্দটা কি, সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে রূপ, রূপ মানে হচ্ছে আমার শরীর দেখো, এবং সে আমার ষড়াঙ্গ যে রূপ। তারপর হচ্ছে কি, সেটা হচ্ছে বেদনা, তারপর হচ্ছে সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। তাহলে কিভাবে বুঝতে পেরেছেন তাহলে ব্যক্তি কি? উনি বলছেন ব্যক্তি বলে কোনো কিছু নাই, আত্মা বলেও কোনো কিছু নাই। তাহলে এগুলো কি আসলে এই পঞ্চস্কন্দের সমাহার। এটা উনি অনেক সময় বুঝতে পেরেছেন। মানে পরবর্তী সময়টা খুব জনপ্রিয় উদাহরণ আছে, সেটা হচ্ছে মিলান্দা পুনা নামে একটা মানে বই আছে খুব বিখ্যাত। উনি গ্রেগো মেসিডোনিয়ান রাজা, খ্রিস্টপূর্ব 150 শতকের দিকে উনি মূলত তাকে যে পেশোয়ার এবং পাঞ্জাব এলাকায় রাজত্ব করেছেন। উনি কিছু প্রশ্ন করতেন যে বৌদ্ধ ভিক্ষুদের, তো এর মধ্যে একজন ছিলেন নাগসেন। ওনাকে একবার প্রশ্ন করেছিলেন আসলে এই মানে ব্যক্তি তাহলে কি, তো উনি তখন নাগসেন একটা খুব ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছিলেন। সেই উদাহরণটা কি, সেটা হচ্ছে রথের কথা। আসলে রথ কি, খুবই আমরা অনেকেই হয়তো জানি রথটা আসলে কি, রথ চাকা যেখানে বসে আছি সেটাও হতে পারে, এবং পাশাপাশি বুঝতেছেন যে ঘোড়া এটা। কিন্তু রথ বলে কি কোনো কিছু আছে? না, এটা হচ্ছে সব কিছুর মিলিত সমাহার। এটা একটা কনসেপ্ট যেটা খুব আর্লি স্টেজে বুঝতে পারছেন বুদ্ধিস্টরা ওয়ার্কআউট করেছেন। তাহলে কেন ওনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝা। উনি বলছেন কি জানেন, আমাদের এই বোঝার অর্থ হচ্ছে বুঝতে পারছেন যে আমরা তাহলে জন্ম থেকে জন্মান্তর বুঝতে পেরেছেন যে আত্মা যদি থাকে তাহলে কি এক ধরনের কিছু একটা আছে যেটা শাশ্বত, যেটা মৃত্যুর মধ্যে দিয়ে ধ্বংস হচ্ছে না এবং সবসময় অস্তিত্বশীল। তাহলে তো নির্বাণ লাভ করা সম্ভব না। এই কারণেই ওনারা ইন্ট্রোডিউস করলেন কি, সেটা হচ্ছে যে ব্যক্তি বলে আত্মা বলে কোনো কিছু নাই, এবং যেটাকে অনাত্মা দর্শন বলা হয়ে থাকে থিওরিবাদে। এবং হচ্ছে যে পাশাপাশি যে বলা হচ্ছে কি যে আমাদের এখানকার যে উনি বলছেন সেটা হচ্ছে যে ব্যক্তি হচ্ছে কি পঞ্চস্কন্দ, এবং প্রতিটা স্কন্দই কি ক্রমাগত পরিবর্তনশীল। এখন এই স্কন্দের তো আমরা জানি সেটা হচ্ছে কি জানি, তাহলে আমরা বুঝতে পেরেছেন কেন বুদ্ধরাও কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করে। তাহলে খুব স্বাভাবিক, আপনি যদি আত্মাই না থাকে তাহলে পুনর্জন্ম হয় কীভাবে? তখন বলা হয় কি জানেন, এটা প্রদীপের মতো, যেখানে ওই যে প্রদীপের যে অ্যালিগরি প্রায় সময় ব্যবহার করা হয় বুদ্ধিজমে, তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রদীপ খুবই সিগনিফিকেন্ট। আমার মনে হয় কি জানেন, এক প্রদীপ থেকে যে আমরা আরেক প্রদীপ জ্বালাই, এক প্রদীপ কিন্তু অন্য প্রদীপকে কিছু দেয় না, শুধু হচ্ছে কি জানেন একটা আরেকটাকে জ্বালানোর ক্ষমতা আছে বলে শুধু জ্বালিয়ে যায়। তার মানে আমরা আত্মা না থাকলে বুঝতে পারছেন পুনর্জন্ম কীভাবে হয় বুদ্ধিস্টের মধ্যে, সেটা হচ্ছে যে প্রদীপের নয়, একটা আরেকটা টাচ করে বলে এটা কন্টিনিউশন করে। এখন এটার কতগুলো সমস্যা আছে, এবং এই ধারণা এবং যেটা থেকে আসলে অতীশ শিবঙ্করের আলাপটা শুরু হচ্ছে, মূলত প্রাইমারিলি যেই প্রবলেমটা এখানে যেটা গুরুত্বপূর্ণ এবং লক্ষণীয়, সেটা যে কি, সেটা হচ্ছে যে তাহলে নির্বাণ কীভাবে হচ্ছে। আর্লি বুদ্ধিজমে গৌতম বুদ্ধ মনে করতেন কি নির্বাণ, সেটা হচ্ছে কি সংজ্ঞা বেদিত নিরুত্থাম। এটা একটা পালি শব্দ, যার অর্থ হচ্ছে কি আপনি যে সমস্ত হচ্ছেন, আপনি যে জগৎকে যে কী করেন, যে আমরা দেখি আমার পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে হইতে প্রথমে এটা কি বেদনা তৈরি করে। বেদনা তিন ধরনের হতে পারে, সুখ দুঃখ অথবা না সুখ না দুঃখ। সেইখান থেকে সংজ্ঞা স্তরটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি জানেন, আমি তখন এটাকে ডিফাইন করি। যেমন এই যে একটা টেবিল, এই স্তরে আমি ডিফাইন করি। এর পরের স্তরে কী করি, যেমন ডায়াস, এর পরের স্তরে কী করি সংস্কার। সংস্কার হচ্ছে এটার ব্যবহার, ব্যবহার থাকে না যে এই সোসাইটিতে কী করতে আমরা সংস্কারটা করছি, এটা হচ্ছে সংস্কার, হচ্ছে ব্যবহার। এবং হচ্ছে এর পরের স্টেপটা আসলে কি, পরের স্টেপটা হচ্ছে মূলত যেটা বিজ্ঞান কনসিয়াসনেস, এইটার সাথে আমার কী অনুভূতি এবং আমার চিন্তাচক্রের মধ্যে তার অবস্থান। এখন ঘটনা আপনি খেয়াল করুন, জগৎ থেকে বুঝতে পারছেন এই টেবিলটা ডায়াসটা দেখলাম অথবা এই পানির বোতলটা দেখলাম, সাথে সাথে কী হলো, আমার একটা তৃষ্ণা পেলো। যেই তৃষ্ণা কি, আমার একটা ডিজায়ার। ওনারা মনে করেন কি জানেন, আমাদের পুনর্জন্ম হয় ডিজায়ারের কারণে, তৃষ্ণার কারণে। এবং তৃষ্ণা অ্যাজ ইট ইজ পালি শব্দটা এভাবে ব্যবহার করা হচ্ছে। যেহেতু এই যে তৃষ্ণার কারণে আমার মানে যে কী হচ্ছে, পুনর্জন্ম হচ্ছে, মানে এবং এই ডিজায়ারটা ইনকমপ্লিট করার কারণে, এবং তৃষ্ণার বুঝতে পারছেন কি আমি দেখছি বলে, এবং হচ্ছে আমি এটা স্পষ্ট করছি বলে, ফলে প্রথম দিককার বুদ্ধের বুঝতে পারছেন যে মূলত তন্ত্রচর্চার খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল কি জানেন, যে নির্বাণ লাভের একটা গুরুত্বপূর্ণ উপায় হইতেছে কি জানেন, আপনি যে এই যে অনুভব করছেন না, এই অনুভব এবং সংজ্ঞা দুনস্তরকে বন্ধ করে দেওয়া। এবং এটা অনেকটা ডেথ লাইক স্টেট। মহাপরিনির্বাণ সূত্র নামে একটা সূত্র আছে, বাই দ্য ওয়ে এর আগে একটু বলে রাখি, সূত্র হচ্ছে পালি ভাষা বলা থাকে, সংস্কৃত ভাষার সূত্র, এবং হচ্ছে দুটোর সেন্সই খুবই বুঝতে পেরেছেন, সিরিয়াটিক ভাষায় বুঝতে পারছেন, সুরা যে অর্থে ব্যবহার করা হয় সেম। এবং বাই দ্য ওয়ে অনেকেই মনে করেন আজকাল সেটা হচ্ছে যে এই শব্দটা এই দিক থেকে মধ্যপ্রাচ্যে গেছে। তো ওই সূত্র মানে যে মহাপরিনির্বাণ সূত্রে কী বলছেন, বুদ্ধ মারা যাওয়ার আগে কী হয়েছে জানেন, এমন একটা স্তরে ছিলেন যেটা হচ্ছে ওনার অনেক শিষ্যরা মনে করেছেন কি জানেন উনি মারা গেছেন, এবং রীতিমতো ওনারা আয়োজন করা শুরু করেছিলেন যে মানে যে থাকে না,
মানে মানে যে ফিউনারেলের জন্য। কিন্তু পরে বুঝতে পারছেন উনি আবার পুনরায় ওঠার কারণে ওনারা বুঝতে পারলেন যে উনি আসলে মারা যান নাই। তার মানে সে এই সংজ্ঞা নিরুদ্ধম স্টেজ হচ্ছে ওই ধরনের। এখন খুব স্বাভাবিকভাবে কি জানেন, বুদ্ধিজমের খুব স্বাভাবিকভাবে এটা আর্লি বুদ্ধিজম নিয়ে মানে কী হচ্ছে যে তারা হচ্ছে নিজেদের মুক্তির জন্যই কাজ করে, অন্য কারোর জন্য মুক্তির জন্য কাজ করে না। ফলে যে সংকটটা তৈরি হলো কি জানেন, মহাজানীরা যে সমস্যা আছেন কয়েকশো বছরের মধ্যে বুদ্ধিজম আর শুধুমাত্র বুঝতেছেন কিছু ভিক্ষুদের মধ্যেই আটকানো না, বিভিন্ন সোসাইটির বিভিন্ন অংশের থাকে না লোকজন, সাধারণ মানুষও কিন্তু কি বুদ্ধিজমের অংশ হচ্ছে। তাহলে বুঝতে পেরেছেন, প্রথমত হচ্ছে আপনি যদি নির্বাণ লাভ করে বুঝতে পারছেন, অথবা হচ্ছে বদি লাভ করার পরে যদি সংসার ত্যাগই করেন, তাহলে আপনার এই সংসার বুঝতেছেন আর এরপরে দায়িত্ব কি, এটা একটা বিষয়। 2 নম্বর যে প্রবলেমটা তৈরি হয় সেটা হচ্ছে কি জানেন, সাধারণ মানুষের পক্ষে যারা সংসারী, যারা বুঝতে পারছেন ঘর সংসার আছে, বুঝতে পেরেছেন যে, এবং আপনি জানেন যে বংশ বিস্তারের জন্য যৌনকর্ম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এদের জন্য তো লিখে আদৌ বুঝতে পারছেন মোক্ষম অথবা নির্বাণ লাভ সম্ভব কিনা না। এবং এই সমস্যাটা হচ্ছে মহাজানীদের সমস্যা, এইটা হচ্ছে মূলত অতীশ দীপঙ্করের সমস্যা, এইটা হচ্ছে বুঝতে পারছেন চর্যাপদের যে রচয়িতা যারা আছেন কানুপা সরপা এদের সবার সমস্যা। যার কারণে তারা বিভিন্ন ধরনের কষ্টেপ, কেউ হচ্ছে সহজ মানুষের ধারণা নিয়ে সহজের ধারণা নিয়ে আসতেছেন, কেউ নিয়ে আসতেছেন হচ্ছে বুঝতেছেন বোধিচিত্তের ধারণা এবং বোধিসত্ত্বের ধারণা, অহতের ধারণার জায়গা থেকে। তার মানে সেটা একটা গ্রেট ডিপার্চারের অংশটা কি। এখন আমরা আসলে এই আলোচনাটা ঢুকবো আগে যে আগে, তার আগে আমি আরেকটা বিষয় বলে রাখি, কারণ আমার এখন সেট আপ করা দরকার কি জানেন, সেটা হচ্ছে যে দর্শন কি, বিদর্শন কি এবং অদর্শন কি। এই 3 শব্দ যদি আমরা না ডিফাইন করি, তখন আমরা পরবর্তী সময় আমি আসলে কিসেকে মানে প্রতিষ্ঠা করতে পারবো না। সেটা হচ্ছে যে অতীশ দীপঙ্কর কীভাবে বিদার্শনিক। সাধারণত আমরা বুঝতে পেরেছেন দর্শন বলতে ফিলসফি বুঝি, এবং আমি ওই যে লেখার মধ্যে একটা কোট করেছিলাম সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, উনি মূলত বিংশ শতকের গোড়ার দিকে ইন্ডিয়ান ফিলসফি বলতে বুঝতেছেন 2জন পোস্টার বয় ছিলেন। একজন পোস্টার বয়কে রাধাকৃষ্ণ সর্বপালী, তিনি পরবর্তী সময় বুঝতেছেন অক্সফোর্ডে দীর্ঘকাল পড়িয়েছিলেন এবং পরবর্তী সময়ে উনি মূলত ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। অন দ্য আদার হ্যান্ড বুঝতেছেন আরেক লোক কি, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, যার বাড়ি হচ্ছে অরিজিনালি বরিশাল, জন্মগ্রহণ করেছিলেন কুষ্টিয়ায়, পড়াশোনা কলকাতা, এরপর উনি বুঝতেছেন দীর্ঘকাল রাজশাহী এবং চিটাং কলেজে পড়িয়েছেন, পরবর্তী সময় কেমব্রিজে চলে যান। ওনার যে সুপারভাইজার ছিলেন এবং আল্লামা ইকবালের সুপারভাইজার একই জিনিস, দুজনই একই, সেটা হচ্ছে ম্যাকটাগেট। বাই দ্য ওয়ে, তো যেখানে ছিলাম সুরেন্দ্রনাথ দাশগুপ্ত কী বলছে জানেন, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ফিলসফি শব্দটা ব্যবহার করি, এই শব্দটা মূলত বুঝতেছেন ইংরেজি ভাষায় যে অর্থে ব্যবহার করা হয় সেইটা। এখন আমরা অনেকেই ভাবি কি জানেন, যে ইংরেজি ভাষায় যে ফিলসফিটা, যেটা গ্রিক শব্দ, এটা খুবই ইনটিউটিভ, যা আমরা দেখি এবং বুঝি এইটাই আসলে। আসলে ফিলসফি শব্দটা গ্রিক সোসাইটিতে এক ধরনের বিশেষ কনোটেশন ছিল, এটা আজকালকার অনেক সময় বুঝতে পেরেছেন ইভেন দর্শন বিভাগে এগুলো নিয়ে আলাপ করা হয় না, কারণ সেটার জন্য ওই অর্থে অনুসন্ধান করা হয় খুবই যে তা না। আসলে ফিলসফি শব্দটা প্রথমে আসে নাই, এসেছে হচ্ছে ফিলসফার, এবং এটা প্রথম ব্যবহার করেছেন কে, পিথাগোরাস। এবং এই আজকালকে যেমন আপনি খেয়াল করবেন, অনেকে বুঝতে পারছেন আমরা দার্শনিক বলতে খুবই এজিটেট করি কাউকে সম্মানসূচকভাবে, তখন আমরা বলি কি জানেন, ভাবুক, চিন্তক, এই ধরনের বিষয়গুলো। এইটা কি একজন অ্যাপোলজিস্টিক আকারে, এই যে মানে থাকে না শ্রদ্ধা দিকে দার্শনিক অনেক উপরে মাপের লোক বুঝতে পারছেন, সবাই দার্শনিক বলা যাবে না, তার কোনো চিন্তক এবং ভাবুক বলা, ঠিক এক্স্যাক্টলি মনে রাখবেন বুঝতে পারছেন ফিলসফি শব্দের জন্ম হয়েছে কি জানেন, একজন অ্যাপোলজিস্টিক জায়গা থেকে। এবং এটা একটা নির্মিত শব্দ। নির্মিত শব্দ মানে কি, আর্টিফিশিয়ালি দুটো শব্দ একসাথে করা হয়েছে। যেমন যেমন ভব চক্র, ভব থাকে না এবং চক্র, এটা কি মিক্স করা হয়েছে এবং এটা টেকনিক্যাল টার্ম। বিশ্ব এবং বিদ্যালয়, এটা নির্মিত শব্দ না, দুটো টার্ম আপনি একসাথে করে একদম বিশেষ কনসেপ্ট ডেভেলপ করছেন। ঠিক ওরকম ফিলসফি শব্দটা একইভাবে ডেভেলপ করা হয়েছে। এখন আমরা জানি যেহেতু ফিলসফার প্রথম কে ব্যবহার করেছেন, পিথাগোরাস। পিথাগোরাস আসলে কী অর্থে ফিলসফার ব্যবহার করতেন আপনার শুনলে বিস্মিত হবেন। সেটা হচ্ছে কি জানেন, মূলত যারা জ্ঞানী অথবা জ্ঞান লাভ করেছেন তাদেরকে গ্রিক সোসাইটিতে বলা হয়তো কি জানেন, সফিস্ট। তাহলে ফিলসফার কি, যারা আসলে বুঝতে পেরেছেন জ্ঞানের প্রতি আগ্রহ আছে। এবং এটার দুটো শব্দ, সেটা হচ্ছে ফিলো এবং সোফিয়া। এবং আপনি খুব স্বাভাবিকভাবে সোফিয়া শব্দটা আপনার নাও এন্ড দেন প্রায় সময় শুনি, সেটা হচ্ছে টার্কিতে হায়া সোফিয়া আছে না, এটা মানে কনস্টান্টিনোপলদের করা। এর আগে ছিল গিও সোফিয়া, গিও মানে হচ্ছে ঘর, সোফিয়া মানে জ্ঞান। কিন্তু ফিলো যে শব্দটা আছে, এই যে অনেক সময় বলা হয় না ভালোবাসা, আসলে আমাদের এখানে কি ভালোবাসার জন্য তো দুটো শব্দ আছে, প্রেম এবং ভালোবাসা। গ্রিকদের কাছে আসলে সাধারণত বুঝতে পারছেন 3টা শব্দ, একটা হচ্ছে কি গবে, একটা হচ্ছে ইরোস,
আরেকটা হচ্ছে ফিলস। ফিলসটা কোনোভাবেই ওই অর্থে জনপ্রিয় ছিল না। তাহলে মোর জনপ্রিয় হচ্ছে কি ইরস। ইরস হচ্ছে কি যেটা কপত কপতি, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকার যে ভালোবাসা সেটা। তাহলে গবেটা হচ্ছে কি, গবেটা মূলত যেটা হচ্ছে লার্জলি বলা হয়ে থাকে সেটা হচ্ছে যে সন্তান থাকে না, সন্তানের প্রতি ভালোবাসা। তাহলে ফিলসটাকে কী হিসাবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বন্ধুর প্রতি যে আপনার যে ভালোবাসা থাকে ওইটা। এটা কিন্তু কোনো দেনাপানা ভালোবাসা না, প্যারালালি আপনি এগিয়ে চলেছেন। এই ধরনের একটা অ্যাঙ্গেলিং পাবেন আপনি কোথায়, ডেটো রিপাবলিকের মধ্যে। তার মানে হচ্ছে ফিলসফি হচ্ছে কি কোনো ধরনের যে ডিসিপ্লিন আকারে দেখা হচ্ছে না, শুধুমাত্র দেখা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যার আসলে জ্ঞানের প্রতি পিপাসা এবং তৃষ্ণা আছে। কিন্তু অন্যদিকে বুঝতে পারছেন ফিলসফি শব্দের বাংলা করি কি আমরা দর্শন, যেটা মূলত সংস্কৃত শব্দ, যেটা সুরেন্দ্রনাথ দাস করছেন। উনি বলছেন কি জানেন, মাধবাচার্যের যে সর্বদর্শন সমগ্র এবং জয়ভদ্র সুরের ষষ্ঠ শতকে বুঝতে পারছেন মানে যে ওই সরদর্শন সমুচ্চয়, এইখানেই প্রথম এই দর্শন শব্দটা পাওয়া যায়। এখন আমরা সবাই জানি সেটা হচ্ছে যে সন্ধি বিচ্ছেদকালকে দৃশ্যগণ বিশেষভাবে দেখা এবং হচ্ছে দৃষ্টিতে। এখন সুরেন্দ্রনাথ দাশগুপ্ত বলছেন কি জানেন, সরদর্শন সমুচ্চয় অথবা হচ্ছে সর্বদর্শন সমুচ্চয় দর্শন শব্দটা যে অর্থে ব্যবহার করা হয়েছে এটা অনেকটা হচ্ছে ওই সময় ফিলসফি অর্থে যে অর্থ। তার মানে হচ্ছে কি গ্রিক টাইমে কিন্তু ফিলসফি বলতে যা বোঝা হচ্ছে তা না, মূলত আজকাল আমরা যে অর্থে বুঝি। এখন এই আজকাল যে আমি জানি না এখানে যেহেতু প্রচুর স্টুডেন্ট আছেন, আমি জানি যে আমরা অনেকেই খুবই ওয়াকিবল, শব্দের অর্থ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। বাট স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য একটা উদাহরণ দিয়ে রাখি। যেমন মনে করুন আমার দাদার বাবা এখন থেকে 100 বছর তাকে যদি বিশুদ্ধ পানি বলা হইতো তাহলে উনি কী করতেন, সেটা হচ্ছে বুঝতে পারছেন চলমান কোনো এক বুঝতে পারছেন নালা থেকে পরিষ্কার পানি এনে আমাকে দিতেন। কিন্তু আমার বাবার সময় তো জীবাণুর ধারণা আবিষ্কার হয়ে গেছে, ফলে ওনার কাছে বিশুদ্ধ পানি কি, জীবাণুমুক্ত পানি। আর আমার কাছে বুঝতে পারছেন বিশুদ্ধ পানি কি, সেটা হচ্ছে মিনারেল যুক্ত পানি। আর আমার মেয়ের কাছে হয়তো বিশুদ্ধ পানি হবে আলকালাইন, থাকে না pH 4 pH 5 নিয়ন্ত্রিত পানি, যেটা ডায়াবেটিক্স যদি হয়ে থাকে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে কি জানেন, শব্দের অর্থ কি ক্রমাগত চেঞ্জ হয় এবং আপনাকে বুঝতে হবে কোন শব্দ কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। এক্স্যাক্টলি সিমিলারলি যেখানে ছিলাম সেটা হচ্ছে কি যে এখানে ওই যখন কী যে সদর্শন সমুচ্চয় যে দর্শনটা ব্যবহার করছে, এটা কি এখানে দর্শন হচ্ছে দৃষ্টি হচ্ছে তত্ত্ব দৃষ্টি। এই কারণ কি জানেন, সেটা হচ্ছে যে দর্শন এবং তত্ত্ব দুটোটাই সমার্থক শব্দ অর্থে এখানে ব্যবহার করা হয়। কোথাও আপনি দর্শন ব্যবহার দেখবেন, দর্শন লার্জলি হচ্ছে কি ব্রাহ্মণিক যে স্কুলগুলো আছে তারা ব্যবহার করে, আর যারা বুদ্ধিস্ট যারা আছেন এরা লার্জলি শব্দ ব্যবহার করেন হচ্ছে তত্ত্ব। যেমন হচ্ছে যে শান্তরক্ষীদের বইয়ের নাম তত্ত্ব সমগ্র, আসলে এটা দর্শন সমগ্রই, বিভিন্ন দার্শনিক দৃষ্টিভঙ্গি। এবং এই দর্শন শব্দটা বুঝতে পেরেছেন, উনি বলছেন কি জানেন ষষ্ঠ শতকের আগে নাই আসলে, এবং এই অর্থে। কিন্তু পালি ভাষায় বুঝতে পারছেন দীপ্তি, মানে যেটা বাংলা আমরা বলি দৃষ্টি, সংস্কৃত দৃষ্টি, দীপ্তি শব্দটা হচ্ছে সেম অর্থে ব্যবহার করা হতো। এবং সেটা আমরা কোথায় পাই, সেটা হচ্ছে যে দীর্ঘনিকায়ের যে টেক্সট আছে সেখানে ব্রহ্মজাল সূত্রের অন্য নাম যে নামে বলা হয়ে থাকে সেটা হচ্ছে দীপ্তিজাল সূত্র। ওইখানে কি করা হচ্ছে জানেন, ওই সময়কার যে 62টা বুঝতে পেরেছেন যে স্কুল আছে, ঘরনা আছে, সেই ঘরনাগুলার বুঝতে পেরেছেন এক ধরনের সংকলন। তার মানে হচ্ছে যে আমাদের এখানে দর্শন হচ্ছে কি খুবই সিস্টেমেটিক আকারে বুঝতে পেরেছেন তত্ত্বীয় দৃষ্টিতে আপনার জগৎ এবং জীবন সম্পর্কে কোনো একটা অবস্থান। এবং এটা ষষ্ঠ এবং সপ্তম শতকে যেরকম ছিল গৌতম বুদ্ধের সময় একই অর্থে ব্যবহার করতো। এবং এটা কেন গুরুত্বপূর্ণ, তার মানে আমরা দর্শন শব্দের অর্থ মানে কি করেছি, ডিফাইন করেছি। অদর্শন শব্দটা বুঝতে পারছেন এবং বিদর্শন শব্দটা আসলে এই দর্শন শব্দের সাপেক্ষেই মানে ডিফাইন করা উচিত। অদর্শন শব্দটা বুঝতে পেরেছেন, যেমন পেট্রো রিপাবলিক আমি একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে বাংলায় বা তো সংস্কৃত তো পালিতে আমি খুঁজছিলাম অদর্শন শব্দটা আছে কিনা, না নাই, প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে ওই কিসে তাহলে ইউরোপে বুঝতেছেন যে ওই অদর্শন যেটাকে বুঝতেছেন নন ফিলোসোফার অথবা বুঝতেছেন ফিলোসফি যাকে যে ফিলোসফিকে ঘৃণা করে, এইরকম 2টা ক্যাটাগরি আছে আরও। এখন অদর্শন কাদেরকে বলা হয়ে থাকে, আমি জানি যে এটা খুবই মানে যথার্থ জায়গা না, কারণ আমাকে পিটাইতে পারেন, আমার দোষ না, এটা সক্রেটিস বলছেন, আগেই নক্তা দিয়ে রাখলাম। সেটা হচ্ছে রিপাবলিকে বলতেছেন কি জানেন, দর্শনের যারা লোক এরা জীবন এবং জগৎ সম্পর্কে সব বিষয়ে তার আগ্রহ আছে এবং এটাকে নলেজকে তার কোনো মিনস হিসাবে ব্যবহার করে না, মানে কোনো কিছু, কিন্তু হচ্ছে যে মানে এটা একটা কি জানেন যে একটা জার্নি হিসাবে দেখে। কিন্তু নন ফিলোসোফার কারা, যারা হচ্ছে বিশেষায়িত, যেমন কার্পেন্টার, পেইন্টার, কবি, এদেরকে সবাইকে বলা হচ্ছে নন ফিলোসোফার, কারণ হচ্ছে ওনারা বিশেষায়িত দৃষ্টি থেকে দেখছে নাকি। যদিও আজকালকে আমরা এই অর্থে ব্যবহার করি না, বাট আপনাকে জাস্ট রিমাইন্ড করার জন্য। কিন্তু সক্রেটিসে আমরা জানি তো শেষের জীবনে যে সময় জবানবন্দিতে
মানে উনি বারবার বলছেন কি ওনার শাস্তি হয়ে গেছে। উনি ওই সময় বুঝতে পেরেছেন মব কি জিনিস, যেটা আমরা সকাল বিকাল এখন আজকালকে বুঝি। উনি ওই সময় বুঝেছেন সৌভাগ্যক্রমে। উনি বুঝতে পেরেছেন, তখন বলতেছেন কি জানেন, তাহলে ফিলোসফিকে যারা ঘৃণা করে এরকম একটা শ্রেণী আছে, তাদেরকে বলতেন কি মিজোস্ট। আবারও শব্দটা বলছি মিজোস। মিজো বুঝতেছেন, মিসোজনিস্ট শব্দ শুনেছেন না, যেটা হচ্ছে বুঝতেছেন নারী বিদ্বেষী। মিসোথ্রপিস্ট হচ্ছে মানুষ বিদ্বেষী। এবং মিথোলজি হচ্ছে কি জানেন, মিথোলজি হচ্ছে কি যে যুক্তিবিদ্বেষী লোক। তার মানে ফিলসফিকে ওইখানে ডিফাইন করা হচ্ছে কীভাবে, অদার্শনিক হচ্ছে যুক্তিবিদ্বেষী। এবং সিমিলার সর্ট অফ অ্যাপ্রোচ আপনি দেখবেন কি জানেন, ন্যায়সূত্র। ন্যায়সূত্র বুঝতে পারছেন, ফিলসফিকে ভাবা হচ্ছে কি জানেন, যুক্তির একবার কোর জায়গা, এবং সেটা যুক্তি না ছাড়া আপনি কখনো কি হইতে পারবেন না, ফিলসফি হতে পারবেন না। তার মানে কি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিদর্শন কি, যে সেটা হচ্ছে যে মানে যে যুক্তিহীনতা, একদমই না। বরং এটা বুঝতে পারছেন অন্য স্টাইলে অপারেট করে। তাহলে কীভাবে, সেটা হচ্ছে যে আপনাকে আসলে মগধে ফিরে যেতে হবে, কারণ মগধেই এই চিন্তার আসলে প্রথম ব্যবহার। আমি এখন বলি সেটা হচ্ছে এই শব্দটা কোথায় থেকে আসছে। এই শব্দটা মূলত বুঝতেছেন পালি ভাষায় ব্যবহার করা হতে বুঝতেছেন বিপাশানা অর্থে, যেটা সংস্কৃতে লেখা হয় বিদর্শন, এবং বাংলায় এজিটি শব্দটা নেওয়া আছে। এখন ঘটনা হচ্ছে আমি গত প্রায় 1.5 দশক ধরে এই শব্দ নিয়ে বুঝতেছেন বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে যে বিদর্শন বিদর্শন। তো তুলনামূলকভাবে কম এই শব্দটা ব্যবহার হতো। রিসেন্টলি মানে যে বেশ কিছু বইয়ের নামও করা হচ্ছে মূলত বিদর্শন, সেটা হচ্ছে কি এক ধরনের বিপাসনা মেডিটেশন পদ্ধতির জায়গা থেকে। কিন্তু এইটা আসলে মগধে ভিন্ন অর্থে বোঝা হতো, সেই জিনিসটা আমি আসলে প্রথমে আনপ্যাক করবো। এবং তার সাথে কি যুক্ত আছে, মগধের এক ধরনের সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে যুক্ত। মগধে যেটা হয়েছে কি জানেন, বিম্বিসার সময়, যেটা গৌতম বুদ্ধের সময়, সেটা হচ্ছে বিম্বিসার আপনারা জানি, সেটা হচ্ছে বুঝতে পারছেন মূলত রাজগৃহ থেকে বুঝতে পেরেছেন আস্তে আস্তে এক্সপানশন হচ্ছে। মগধ কিন্তু একটা এম্পায়ার হয়ে, মানে গৌতম বুদ্ধ মারা যাওয়ার কয়েকশো বছর পরে, যেটা আমরা সম্রাট অশোকের সময় দেখেছি, ফুল এন্টায়ার এম্পায়ার। এবং হচ্ছে বাংলাদেশের বড় অংশই মানে মূলত অঙ্গ মগধ সবার প্রথমেই মানে যে দখল করে, এবং সেটা করে কবে, সেটা হচ্ছে গৌতম বুদ্ধের সময়। এবং এই ধরনের আপনি মগধে বুঝতে পারছেন প্রচুর বাংলাদেশি, আজকালকে যেটা বাংলাদেশ আর কি, সেখানে প্রচুর লোকজন আসলে রেগুলার বেসিসে মগধে যেতেন। তো আমি যদি বেশি সময় নিয়ে নিই, আমাকে একটু ইশারা দেবে নাকি? জি, আর 10 মিনিট, ঠিক আছে। আচ্ছা, জি, এখনই মূল জায়গাটা শুরু হয়েছে এটা। ও হ্যাঁ, যেটা হচ্ছে যে ওই কিসের যে ওই আমি আসলে আগেই জিজ্ঞাসা করছিলাম যে আমি বেশি সময় নেওয়ার একটা ঝুঁকি আছে, যেহেতু আমার একটা মানে, কারণ এই আইডিয়াগুলো আসলে প্রতিষ্ঠিত আইডিয়া না, ফলে আপনাকে বুঝতেছেন কনটেক্সটগুলো না সে মানে এক্সপ্লোর করলে একটু কঠিন হয়ে যায়। মগধে যেটা হয়েছিল কি জানেন, সেটা হচ্ছে যে মূলত মগধে একটা বিশেষ ধরনের সংস্কৃতির বিকাশ ঘটেছিল, যেটা আসলে আমরা বেদে যে ধরনের সংস্কৃতি পাই সেটা থেকে ভিন্ন। এই কারণে দেখবেন কি জানেন, প্রাচীনকালে বুঝতে পারছেন এই এলাকা নিয়ে কথা বললে 3টা ভাগে ভাগ করা হয়, পশ্চিম দেশ, মধ্য দেশ এবং হচ্ছে পূর্ব দেশ। পূর্ব দেশ কোনগুলো, সেগুলো হচ্ছে এন্টার বাংলা, বিহার, উড়িষ্যার থেকে শুরু করে থাকেন, আর নেপাল টেপাল এগুলো সব কিছু। এই এলাকায় একটা বিশেষ ধরনের সংস্কৃতি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে কি, যে সময় মূলত ওইটা কিসের ওই অজাতশত্রুর বাবা মূলত ওই যে বিম্বিসার মানে অঙ্গ দখল করার পর একটা আইন প্রচলন করেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন পতিত ভূমি আছে না, পতিত ভূমি বলে কোনো ভূমি থাকবে না, এটা সবার হচ্ছে বুঝতেছেন মালিকানা, হয় জমিদারের মালিকানা থাকবে অথবা রাজার মালিকানা থাকবে। এখন এই পতিত ভূমির ধারণা, যেমন পতিত ভূমিটা কি, ওই যে সরকারের ওই যে থাকে না কিছু জায়গা ফেলে রাখা যায় জায়গা, ওয়েস্টার্ন খাস জমিন, ওইটা এর আগে যে কেউ যেই বুঝতেছেন ওইখানে মানে যে স্থাপনা কাটতে পারতেন। যেরকমটা দেখেছি না লালনের ক্ষেত্রে, উনি কুষ্টিয়ার ওই জায়গায় গিয়ে যাচ্ছেন যেখানে আসলে পতিত ভূমি হিসাবে আর কি। উনি কী করলেন, বিম্বিসার পতিত ভূমি আর এখন কোনো পতিত ভূমি না, এটার মালিকানা কার কাছে, সেটা মূলত বলা হইতেছে কি জানেন, রাজার মালিকানা। এখন এটার যে সংকটটা তৈরি হচ্ছে কি জানেন, মগধের যে সংস্কৃতি, বুদ্ধিভিত্তিক সংস্কৃতি, এটা খুবই ভিন্ন বুঝতে পারছেন বৈদিক সংস্কৃতি থেকে। এবং বলে রাখা দরকার, মগধের যে আমরা যেসব বিখ্যাত লোকের নাম পাই, এরা কেউই আসলে বুঝতে পারছেন ব্রাহ্মণিকাল ট্রেডিশনের অংশ না ওই সময়কার গৌতম বুদ্ধের সময়। এদের মধ্যে কারা আছেন, অজাতশত্রু, তারপর হচ্ছে যে ওই অজাতশত্রু বলতেছি, অজিত কেশাম্বলী, সঞ্জয় বেলটুত্যপুত্র, নাথপুত্র, এরা সব বিখ্যাত লোক। এবং এদেরকে বলা হতো জানেন জ্ঞানাচার্য, মানে এরা বুদ্ধিজীবী শুধু না, জ্ঞানাচার্য, মানে এরা জ্ঞান উৎপাদন করেন এবং ডিসিমিনেট করেন। এবং এদের সবারই বিশাল বড় বড় অনুসারী ছিল, অনেকের সাইজ, গ্রুপের সাইজ বুদ্ধদের থেকেও বড় ছিল। এখন যে সময় উনি এটা করলেন, যে সংকটটা তৈরি হচ্ছে জানেন, মগধের মানে যে প্র্যাকটিসটা, সংস্কৃতিটা খানিকটা ভিন্ন ছিল অন্যান্য জায়গা থেকে। মগধে যেটা হয়েছে কি জানেন, শ্রমণ সংস্কৃতির বিকাশ হয়েছে। এটা হচ্ছে কি জানেন, ব্রাহ্মণ এবং হচ্ছে ঋষি সংস্কৃতি থেকে ভিন্ন। বেদে যে সংস্কৃতি, ব্রাহ্মণ হচ্ছে কি জানেন, যিনি ঘরে থাকেন, গৃহবাসী,
এবং হচ্ছে তিনি ওইখানে থাকেন। আর ঋষি যিনি, তিনি সম্পূর্ণ অর্থে কি জানেন অরণ্যকে থাকেন, এবং হচ্ছে অরণ্যকে বুঝতে পারছেন ওইখানেই নিজেই তারা একদম সোসাইটি নির্মাণ করা হচ্ছে। এই কারণে আপনি ওই যে বেদে দেখেন না আরণ্যক, যেটা হচ্ছে জঙ্গলে থাকা অবস্থায় থাকে না, যে আলাপগুলো আছে সেটা আরণ্যকে এসে সংযোজন হয়েছে। দুই ধরনের সংস্কৃতি, এরা পরস্পর বিরোধী। একটা হচ্ছে গৃহী, আরেকজন হচ্ছে মানে অরণ্যে থাকা। এরা মানে কোনো ইন্টারাকশন নাই। মগধে ঘটনা হয়েছে কি জানেন, এটা হচ্ছে ভিন্ন সংস্কৃতি, এটা বলা হয় শ্রমণ সংস্কৃতি। শ্রমণরা হচ্ছে কি জানেন, না গৃহ থাকতে পারছে, না আসবার বুঝতে পারছেন অরণ্যতে থাকতে পারে। কি কারণে থাকতে পারে? গৃহ ত্যাগ করেছে, যেমন গৌতম বুদ্ধের মতো বুঝতে পারছেন ওইখানকার সব জ্ঞানাচার্যরা গৃহ ত্যাগী। কিন্তু তার আবার থাকে কোথায় জানেন, যেখানে গ্রাম ট্রাম আছে তার পাশের জঙ্গলের মধ্যে, রাতে থাকে জঙ্গলে, দিনে এসে সকালে কি করেন, ভিক্ষাবৃত্তি করে। ভিক্ষা মানে কি, আপনি আপনার ভিক্ষা আমরা এখানে স্বাভাবিকভাবে মানে কি, যে সেটা হচ্ছে যার কোনো কিছু বুঝতে পেরেছেন নাই, সে চাচ্ছে। কিন্তু ভিক্ষুক হওয়ার জন্য আপনাকে প্রথমেই খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি জানেন, আপনি আপনার ডিজায়ার ত্যাগ করা। যদিও আজকালকে আমরা ভিক্ষুকদের দেখি 40 লাখ টাকার ফ্ল্যাট আছে, 80 লাখ টাকা ব্যাংকে আছে, এই ভিক্ষুক আর সেই ভিক্ষুক এক না। এখন কি হলো জানেন, সকালে গিয়ে তারা কি হতে হয়, গ্রামের লোকের কাছে বুঝতে পেরেছেন যায় ভিক্ষা নিতে হয় খাওয়ার জন্য। এবং এই ভিক্ষা কতটুকু নেবেন এটা নিয়েও একটা বিষয় ছিল। মনে যেমন হচ্ছে বুঝতেছেন, বুদ্ধরা দেখবেন কি জানেন, এরকম একটা ছোট্ট মানে ব্যাগ নিয়ে ঘুরে, এটা নিয়ে বুঝতেছেন আজীবকরা খুব হাসাহাসি করতো। কি কারণে হাসাহাসি করতো? কারণ হচ্ছে যে তুমি যদি সব কিছুই ত্যাগ করেছো তাহলে ব্যাগ নিয়ে ঘুরো কেন? কারণ খাবার রাখার জন্য। আপনি বুঝতে পেরেছেন যে এখানকার সংস্কৃতির প্যাটার্নটা কীরকম। এবং আজীবকরা কারা আপনি শুনে রাখেন, যারা মনে করে সব ত্যাগ করতে করতে কাপড়ও ত্যাগ করেছেন। এখানে যে ন্যাংটা যে যাদের কোনো কাপড় চোপড় হারা যারা আছেন তারা, এবং এদের প্রত্যেকেরই কিন্তু একদম দার্শনিক অবস্থান আছে। ফলে আপনি যেভাবে হাসাহাসি করছেন থাকে না, এটার একটা সাংস্কৃতিক প্রেক্ষাপটও আছে। এই আজীবকরা যেটা হয়েছে কি জানেন এখন, এবং ওই যে কিসে মগধে যে ঘটনাটা ঘটলো কি জানেন, এখন এদের অনেকেরই সংখ্যা দেখবেন বুঝতেছেন 1000-1200 হয়ে গেছে। 1000-1200 হইলে সাধারণভাবে বুঝতে পারছেন কোনো এলাকার গ্রামের ছোট কমিউনিটি এদেরকে মানে যে আপ্যায়ন করা সম্ভব না। ফলে আপনার পেট্রন দরকার কোথায়, বড় জায়গায়, এবং আপনার স্টাবলিশমেন্ট দরকার, মানে যে কোথাও থাকতে হলে। এবং সব জঙ্গল হয়ে গেছে কার মালিকানা, রাজার মালিক অথবা মানে যে জমিদারের মালিকানা। ফলে এখন কাকে জমিদার পেট্রন করবেন, এটা হচ্ছে কিভাবে আয়োজন করা হতো, বিতর্কের মাধ্যমে। এবং এই যেখানে বিতর্ক করা হতো এটাকে বলা হতো কুন্তশালা। ওই যে সদ্য আমরা এখানে একটা কি চালু করেছি যে কুন্তশালা, এটা মূলত আসলে বিতর্ক যেখানে করা হতো। কুন্ত মানে প্রশ্ন আর শালা মানে স্থান, সেখানে। এখন এখানে কি হলো জানেন, বিতর্কে যিনি জয়ী হবেন তাকে পুরস্কৃত করা হবে, যিনি পরাজিত হবেন তাকে কি করতে পারবেন না। ফলে যেটা হচ্ছে বুঝতেছেন, এইখানকার যে ধর্ম এবং দর্শন দাঁড়িয়েছে বুঝতেছেন লজিকের কারণে এবং যুক্তির কারণে। তার গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সে তো বুঝতেছেন যুক্তিতর্কে যদি বুঝতেছেন, যদি সে অন্য অপরণকে পরাজিত না করতে পারে তাহলে সে কখনো কি হবে না, সে কখনোই বুঝতেছেন প্যাট্রন পাবে না। এবং এক্স্যাক্টলি এই কারণে আপনাদের আরেকটা বিষয় বলে রাখা দরকার। বিভিন্ন জায়গায় আমি বলছিলাম যে আমাদের এখানকার যারা আইন করেন এখানকার ধর্ম সম্পর্কে বুঝেন না। তারা গুরুত্বপূর্ণ হচ্ছে কি জানেন, যে সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনি দেখবেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে প্রচুর বুঝতে পারছেন ওই যে কিসেরা বাউলরা ধরা খেয়েছেন, মামলা হয়েছে। তার কারণটা কি জানেন, তার কারণ হচ্ছে কি বুঝতেছেন, বাউল ধর্ম সহ অন্যান্য সব ধর্ম এখানে শুরুই করে কি জানেন, সমালোচনা করার মধ্যে দিয়ে, যেটার স্ট্রাকচারটা খুবই ভিন্ন কার থেকে, মধ্যপ্রাচ্যের ধর্ম থেকে। মধ্যপ্রাচ্যের ধর্ম ফেক থেকে শুরু হয়, এখানে আসলে ফেক থেকে শুরু হয় না, আসলে অপর মত খণ্ডন করার মাধ্যমে এটা শুরু হয়। অপর মত যদি সে খণ্ডন না করতে পারে তাহলে তার বুঝতে অবস্থান প্রতিষ্ঠিত হয় না। এটা হচ্ছে লম্বা দীর্ঘ 2500 বছরের ইতিহাস, এবং এখানে লজিকও ডেভেলপ করেছে এই অর্থে। বাট আমাদের এখানে দুঃখজনক যারা আইন টাইন করেন এদের কোনো পড়াশোনা কোনো কিছুই নাই। তো যাই হোক, যেখানে ছিলাম আমরা সেটা হচ্ছে যে ওই কিসের মধ্যে, ওই যে কি যেন, হ্যাঁ, এখন এই যে প্রেক্ষাপটটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে যে মগধের যে এই, এখন তখন কি হলো বুঝতে পারছেন, যে বিভিন্ন ঘটনা এসে হাজির হলো। তারা কি জানেন, অন্যান্য সব ঘটনাকে রিজেক্ট করতে চায়। তার মানে হচ্ছে যে 62টা যে দৃষ্টির কথা বলা হচ্ছে না, দর্শন অথবা তত্ত্ব, এটা হচ্ছে বিভিন্ন তত্ত্ব, এবং এই তত্ত্বগুলোকে সবগুলোকে কী করতে চায়, তারা খারিজ করতে চায়। এবং এটার খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল যেটা বলা হয়, গৌতম বুদ্ধকে বুঝতে পেরেছেন একবার যে বলা হচ্ছে, এবং ওই কিসে মানে সেটা হচ্ছে যে ওই মূলত মানে সেটা হচ্ছে পালিটা এরকম হতি তথাগত পরমরণা, মানে তথাগত থাকে না, পরমরণা কিনা না, এবং হচ্ছে যে হতি তথাগত না পরমরণা, মানে হচ্ছে যেটা নেগেশনটা বলা হচ্ছে যে পরমরণা না আবার পরমরণা কিনা না, দুটো অল্টারনেটিভ। 3 নম্বর অল্টারনেটিভ কি, পরমরণা এবং পরমরণা না, এবং না পরমরণা না পরমরণা না, মানে হচ্ছে তিনি বাঁচেনও না, আর হচ্ছে যে মানে এই যে 4টা পজিশন, সেটা হচ্ছে কি পানি আছে নাই, আছে এবং নাই, এবং না আছে না নাই। এই 4 পজিশনটাকে বলা হয় কি জানেন এখানে চতুষ্কোটি, যেটা হচ্ছে কি
পাশ্চাত্য যে যুক্তিবিদ্যা আছে যেখানে মাত্র 2 কোটির কথা আলাপ করা হয়, যেটাকে আমরা ওই যে বাইনারি অপোজিশন নামে বলি না, হ্যাঁ এবং না, এখানে আসলে 4টা সত্যের কথা বলা হয়। কিসের না, মানে দুটো না। এখন এখানে কি হচ্ছে বুঝতে পারছেন, এই 4টা অবস্থানের পাশাপাশি ওনারা কী করলেন জানেন, আরেকটা জিনিস করলেন, সেটা হচ্ছে কি জানেন, এই 4টা অবস্থানই আপনি ত্যাগ করতে পারেন। এবং এই 4টা অবস্থান ত্যাগ করাটাকে বলা হয়, বুঝতে পারছেন, বিদার্শন। মানে হচ্ছে সেই 4টা অবস্থান ত্যাগ করে তার কোনো অবস্থানই নাই, অবস্থানহীনতার পজিশনটাই হচ্ছে কি জানেন, বিদার্শনিক কথা। তার মানে এখন আমরা আসি, বুঝতে পেরেছেন, যে তাহলে আমাদের সেটেল দর্শন হচ্ছে কি, এই 4 অবস্থানে আপনি কেউ বলতে পারেন আত্মা আছে, কেউ বলতে পারেন আত্মা নাই, কেউ বলতে পারেন, বুঝতে পারছেন, মরার পরে অর্ধেক থাকে অর্ধেক থাকে না, আর কেউ বলতে পারেন না আত্মা আছে না নাই। এই যে 4 পজিশন আছে না, এই 4 ধরনের সব পজিশন যে সময় ত্যাগ করা হয় এটাকে বলা হয় শূন্য, ওই স্থান এমটি, এবং হচ্ছে যে এইটা। এখন আমরা আসি যে অতীশ দীপঙ্কর, অতীশ দীপঙ্কর বুঝতে পারছেন, বোধিপদ উনি এক্স্যাক্টলি এই আলাপটাই করছেন। কী আলাপটা উনি বলছেন কি জানেন, যে আপনি কখনোই যে কাজটা, সেটা হচ্ছে কি জানেন, যে এই যে প্রতিষ্ঠিত যে বিভিন্ন ধরনের, বুঝতে পারছেন, জগতের উদ্ভব নিয়ে বলুন, তথাগতের পরকাল নিয়ে, মানে যে পরমরণা কিনা না, অথবা জগৎ শাশ্বত না অশাশ্বত, অথবা বোধ শাশ্বত এবং না বোধ শাশ্বত, এই যে 4টা অবস্থান, সবগুলো অবস্থান কি জানেন, প্রপঞ্চ এবং হচ্ছে কল্প, বিকল্প। মানে হচ্ছে কি জানেন, এই 4 অবস্থান কি হচ্ছে, বুঝতে পারছেন, আপনি জগৎটাকে কিভাবে দেখছেন, সংজ্ঞার মাধ্যমে দেখছেন, আপনি দেখছেন কিসের মাধ্যমে, বিজ্ঞানের মাধ্যমে, আপনি দেখছেন কিসের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে। এটা হচ্ছে কি, বুঝতে পারছেন, জগৎ সম্পর্কিত আপনার দৃষ্টি। তাহলে আপনার কী করা উচিত, এখান থেকে নির্বাণ লাভ করার জন্য আপনার এই 4 পজিশন ত্যাগ করা দরকার। এবং এটা হচ্ছে একদম বিদার্শনিক পদ্ধতি। এখন সমস্যা হচ্ছে কি জানেন, আপনি সহজেই বুঝতে পারেন, আচ্ছা যদি আপনি বলেন যে জগৎ, মানে যে তথাগত, মানে মারা যাওয়ার পরে থাকেন না, তাহলে তো আপনি বললেন যে এটা সত্য না। তার মানে হচ্ছে কি, যে তথাগত মারা যাওয়ার পরে থাকেন, বিপরীতটা সত্য হয়ে পড়ে না। সত্যের মানে নেগেশন কি, মিথ্যা, মিথ্যার নেগেশন হচ্ছে সত্য। তখন দে কাম আপ উইথ অ্যান, বুঝতে পারছেন, ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য হোল আইডিয়া। সেটা হচ্ছে নেতির ধারণা। মনে রাখবেন, আমরা প্রায় সময়, বুঝতে পেরেছেন, 2009 মনে আছে কিনা জানি না, ওই যে ইলেকশনের আগে না ভোট চালু করার কথা আসছিল, এই যে, তো তখন আমি মজা মজা ভাবতেছিলাম, বুঝতে পারছেন, যে বাঙালি কখনো না ছাড়া কোনো কিছু ভাবতে পারবে না। কী কারণে না, এটা ভালো আইডিয়া, কিন্তু বাঙালিরা দুর্দান্তভাবে, বুঝতে পেরেছেন, যে এক আইডিয়াকে অ্যাডভান্স করেছে, সেটা হচ্ছে কি জানেন, না। ইভেন রঘুনাথ শিরোমণির নামে, বুঝতে পেরেছেন, সিলেটের জন্ম, পরবর্তী সময় নদিয়া চলে গিয়েছিলেন, খুবই বড় মাপের ফিলোসফার এই এলাকার। ওনার একটা বই আছে না তথ্য নামে, মানে যে না যে কত ধরনের হতে পারে এটা, বুঝতে পেরেছেন, শুধু আপনি যে সাংসারিক লাইফে বুঝেন অথবা প্রেম করলে বুঝেন তা না, এটা মোরাল বুঝেছেন, থিওরিটিক্যালি অনেকগুলো পজিশন আছে। এইখানে ওনারা যেটা 2 ধরনের নার কথা বলছেন, সেটা কি, এই 2 ধরনের না, সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রসূজ্য না, একটা প্রশুদ্ধ না। প্রশুদ্ধ নাটা আমরা লার্জলি দেখি পাণিনির ব্যাকরণের মধ্যে, এর এগেনস্টে তারা হচ্ছে এটা ডেভেলপ করতে যাচ্ছেন। সেটা হচ্ছে কি, যে আমি যে সময় বলি, বুঝতে পারছেন, এইটা মানে যে বাংলাদেশের মানুষ ভালো, আমি বললাম না, এর অর্থ এই না যে বাংলাদেশের মানুষ খারাপ, আমি না করছি বাংলাদেশের মানুষ ভালো না। এটা বোঝার একটা সহজ উদাহরণ বলি। আমি বললাম কি জানেন, বাংলাদেশের বর্তমান রাজার মাথার টাক, আমরা যে সময় বললাম বাংলাদেশের বর্তমান রাজার মাথার টাক, তার মানে হচ্ছে কি, আপনি যদি বলেন না, তার মানে বাংলাদেশে একটা বর্তমান রাজা আছে এবং তার মাথা কি টাক না। কিন্তু ঘটনা হচ্ছে, বুঝতে পেরেছেন, আপনি তো সেটা বলতে যাচ্ছেন না, কারণ হচ্ছে বাংলাদেশের কোনো বর্তমানে রাজাই নাই। ফলে এই যে প্রিসাপোজিশন বেগিং যে, বুঝতে পারছেন, অবস্থানগুলোকে নেগেট করার জন্য যে প্রসূজ্য নীতি, সেই নীতিটা, এবং ওনার, আমি ওই যে কোট করছি, সেটা হচ্ছে যে অতীশ দীপঙ্করের লেখা থেকে আর কি, যেটা বাংলা করলে এরকমই দাঁড়াবে। সেটা হচ্ছে যে কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে কোনো কিছু, বুঝতে পারছেন, শত মানে যে উইদাউট কোনো কারণে হয় না, পরত মানে পুর থেকে হচ্ছে না, উভয় থেকে হইতেছে না, অহেতুকও হচ্ছে না। তার মানে আপনি 4টা অবস্থান কি ওরকম ত্যাগ করবেন। এখন এই যে 4 অবস্থান ত্যাগ করার মধ্যে যে শূন্যতা যাচ্ছেন, এই শূন্যতা কি, বুঝতে পেরেছেন, কোনো ধরনের অবস্থান কিনা না, এটা নাগার্জুন খুবই সুন্দরভাবে বলেছেন। সেটা হচ্ছে কি জানেন, যে মম চ প্রতিজ্ঞা, মম মানে হচ্ছে আমি, চ হচ্ছে আমার, কোনো প্রতিজ্ঞা নেই, মানে হচ্ছে কোনো প্রতিজ্ঞাহীনতার এই যে আইডিয়াটা, এটাকে বলা হয় কি জানেন, বিদর্শনের বিষয়টা। এবং মূলত কেন এটা গুরুত্বপূর্ণ চর্চার ক্ষেত্রে এবং মূলত বোধিচিত্ত অর্জন করার জন্য, সেটা আসলে, বুঝতে পেরেছেন, মূলত অতীশ দীপঙ্কর ব্যাখ্যা করছেন। তার হচ্ছে বোধিপদ প্রদীপের 56 নম্বর, মানে যে কিসে পদে, সেটা হচ্ছে কি, বিকল্প জাত ভাব সংসার বিকল্পাত্মক, সর্ববিকল্প মুক্ত তাই নির্বাণ। মানে হচ্ছে আপনি যে বিভিন্ন দৃষ্টি দেখেন না, এই দৃষ্টিগুলো হচ্ছে একটা বিকল্প। এই বিকল্প থেকে, বুঝতে পারছেন, আপনি যখন মুক্তি পাবেন 4 বিকল্প থেকে, তখনই আপনি কোথায় পৌঁছাবেন, এসে নির্বাণে পৌঁছাবেন, প্রজ্ঞার জায়গা থেকে।
কিন্তু চর্চার জায়গা থেকে অবভিয়াসলি বুঝতে পেরেছেন, মানে অতীশ দীপঙ্কর মনে করেন কি জানেন আপনি, সেটা হচ্ছে কি যে সেটা হচ্ছে যে বদি লাভ করার পরেও আপনি সংসারে থাকতে পারেন, মানে যে সেটা হচ্ছে কি যে ওই নির্মাণ লাভ করার আগ পর্যন্ত এই স্তরকে বলা হয় কি জানেন বদি চর্চা। ফলে ওই যে আপনারা হয়তো জানেন এখানকার কিছু স্টুডেন্ট, মানে একটা অনলাইন যে পোর্টাল ছিল বদি চর্চা, মূলত সে নির্মাণ লাভ করার পরে যে মানে জ্ঞান লাভ করার পরে নির্মাণের জন্য অপেক্ষা করছে, কি কারণে সাথে অন্যদেরকেও সাথে নিয়ে আসা যায়। এখন এই বদি চর্চার যে অবস্থান, যেটা আমি বলছিলাম প্রথমে, যে অতীশ দীপঙ্কর দুটো জিনিসকে মিলাচ্ছিলেন, সেটা হচ্ছে যে ওই কিসের মূলত এখানকার তন্ত্রইজম এবং হচ্ছে বুঝতে পেরেছেন পাশাপাশি হচ্ছে যে ওই তিব্বতের ধর্ম এবং পাশাপাশি হচ্ছে যে মধ্যামিকা দর্শন। তখন উনি বলছেন কি জানেন, সাধারণত কি ইন্দ্রিয়ের মাধ্যমে যদি বুঝতে পেরেছেন আপনি বুঝতে পেরেছেন সংসারগত পালন করেন, তাহলে কি হয়, খুব স্বাভাবিকভাবে সংসারে আপনার বন্ধন থাকবে, বন্ধন থাকলে তো আপনার কি নির্বাণ লাভ করতে পারার কথা না। তখন উনি বলছেন কি জানেন, সেটা হচ্ছে যে শ্রমণদের জন্য আসলে মানে যে যৌনাচার মানে গ্রহণযোগ্য না, কিন্তু সাংসারিক যে সে হয়তো থাকে না নর্মাল সংসারের মধ্যে দিয়ে যেতে পারে। তার মানে হচ্ছে কি অনেকটা কম্বাইন করছেন, এবং এই স্তরকে বলতে গিয়ে বলছেন কি মূলত সেটা হচ্ছে যে ওই কিসের মানে যে বোধিচর্যার অবস্থা। এখন বোধিচর্যার অবস্থা থেকে পরের স্তর কি, সেটা হচ্ছে বোধিসত্ত্ব। বোধিসত্ত্বটা হচ্ছে নির্বাণের যেটা যেটা অন্যান্য জায়গায় অহৎ বলা হয়ে থাকে। আমি এখন একটু ফিরে আসি যেখানে আমার আসলে মূল প্রপোজ যেটা হচ্ছে, মূলত আমি প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অতীশ দীপঙ্কর একটা বড় প্যারাডাইমের অংশ। কিসের প্যারাডাইম, সেটা হচ্ছে বুদ্ধিজমের এবং আমাদের এখানকার একটা ডিবেটের। এবং সেই প্যারাডাইমের অংশটা হচ্ছে কি মূলত লার্জলি এখানকার বুঝতে পেরেছেন যে কোনো বিষয়ে যে আমাদের যে বুঝতে পারছেন তত্ত্বদৃষ্টি অথবা দৃষ্টি, এটাকে বলা হচ্ছে দর্শন। এবং এই দর্শনকে সমালোচনা করাই বুঝতে পেরেছেন, মানে আপনি এটা কখনোই কি হবে না, এটা কখনোই বুঝতে পারছেন যে মানে যে ওই করা অর্থ হচ্ছে বিদর্শন না। আপনি দর্শনকে অথবা যুক্তিতর্ককে আপনি ঘৃণা করতে পারেন, অপছন্দ করতে পারেন, সেটা কখনো কি হবে বিদর্শন না। বিদর্শন ইটসেলফ একটা রেশনাল পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি কি করেন প্রতিষ্ঠিত যে বিভিন্ন মতগুলো আছে তার মানে যে সীমাবদ্ধতাগুলো প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে মানে আপনি কোনো একটা অবস্থানহীন অবস্থানে পৌঁছান। এবং যেই অবস্থানহীন অবস্থানটাকে বলা হচ্ছে কি, সেটা হচ্ছে যে মানে মূলত বিদার্শনিক অবস্থান। এবং আমি আলাপ শেষ করার আগে নাগার্জুনের একটা আলাপ বলি, তখন আপনি বলতে পারেন প্রায় সময় বইয়ের মধ্যে লেখা থাকে শূন্যবাদ, শূন্যবাদ লেখা থাকে না বইয়ের মধ্যে। নাগার্জুন নিজেই বুঝতে পেরেছেন, বলছেন কি জানেন, সেটা মূলা মধ্যমিকা কারিকা, সেটা হচ্ছে শূন্য অশূন্য উভয় অনুভয়, মানে হচ্ছে শূন্য শূন্য না, উভয় বোধ শূন্য এবং শূন্য না, অনুভয় মানে না শূন্য না শূন্য না, কোনোটাই বুঝতে পেরেছেন মানে প্রজ্ঞাপিত হয়নি, মানে বক্তব্য দেওয়া হয়নি। সেটা হচ্ছে কী হচ্ছে শুধুমাত্র এটা কথ্য, মানে বলার যোগাযোগের সুবিধার্থে। এবং এটা হচ্ছে এখান থেকে একটি লোক অথবা সমৃদ্ধির জন্য, মানে আমরা সংসার জীবনে বুঝতেছেন চলার জন্য আপনার অনেক ধরনের সত্যকে আমরা সত্য হিসেবে মনে করতে পারি, যেটা হচ্ছে কনভেনশন, যেটাকে সমৃদ্ধ সত্য বলা হয়ে থাকে। এবং ওনারা মূলত ওই জায়গা থেকেই ব্যাখ্যা করতে চান এই বিষয়গুলোকে। তার মানে পরিষ্কার, সেটা হচ্ছে আবারও বলছি, সেটা হচ্ছে পরমার্থ বলে ওনাদের কাছে কোনো পরমার্থ নাই। যেটা আছে কতগুলো জগৎ সম্পর্কিত আছেন দার্শনিক দৃষ্টি, এবং এই দার্শনিক দৃষ্টিগুলো ত্যাগ করাই মানে হচ্ছে এক ধরনের বিদার্শনিক অবস্থা। এবং এটা অযৌক্তিকভাবে করা হচ্ছে না, অথবা যৌক্তিকে ঘৃণা করে হচ্ছে না, রাদার দেন কীভাবে করা হচ্ছে এক ধরনের যৌক্তিক পদ্ধতি ব্যবহার করেই এটা এক ধরনের মানে খোঁজা হচ্ছে, এবং এটারই বলা হচ্ছে বিদার্শনিক। এবং সেই কারণে আমি বলছিলাম অতীশ দীপঙ্কর, নাগার্জুন, শান্তরক্ষী তারা সবাই হচ্ছেন কি বিদার্শনিক। এবং এই বিদার্শন প্রকল্প রান করেছে কবে পর্যন্ত, সেটা হচ্ছে যে চর্যা কারিকা পর্যন্ত, সেটা হচ্ছে ওই যে চর্যাপদ যারা রচনা করেছেন তাদের পর্যন্ত। সেটা ওই যে ভিন্ন দিনের আলাপের বিষয়, সেটা মূলত হচ্ছে কি জানেন যে বৈষ্ণব সহজানীরা না, শুধুমাত্র সহজানীরা, বৈষ্ণবরা কিন্তু আবার দর্শনের দিকে ঢুকে পড়েছে না। সেই আলাপার আজকে আমি আগাম না। সবাইকে আবারও ধন্যবাদ, আমি মনে সময় একটু বেশি নিয়ে নিয়েছি যে আপনারা কষ্ট করে শোনার জন্য ধন্যবাদ সবাইকে। সাধারণত দর্শনের আলোচনায় রিবাটেল থাকে আর কি। প্রথমত যে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে ওই সমৃদ্ধ সত্য আলোচনাটা আমার এখানে আসছিল, সেটা হচ্ছে লোক নামে আর কি। আর 2 নম্বর যেটা হচ্ছে যে আসলে সমৃদ্ধ সত্যের আমার মনে হয় এটা খানিকটা ওই আমার আর্গুমেন্টটাকে পূর্ণাঙ্গ স্টাবলিশ করে। কিভাবে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এন্টায়ার প্রাসঙ্গপাদমের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সব আপনি পরমার্থ অস্বীকার করছেন, সব কিছু বিষয় পরমার্থ, তখন তাহলে বুঝতে পারছেন সমৃদ্ধি সত্যটা বুঝতে পেরেছেন আপনার অবস্থান নিলে আপনি দার্শনিক হন কিনা না। তো এইটা আমরা বহুবিধি কারণে অনেকদিন ধরে আলাপ করছিলাম, এবং গুরুত্বপূর্ণ আলাপের অংশ। এবং বহুবিধি কারণে এর একটা কারণ হচ্ছে
আমরা অনেক সময় বিউপনিবেশনকে বিদার্শনিক প্রক্রিয়া হিসাবে দেখি, কিন্তু হচ্ছে যে প্রস্তাবনার জায়গা থেকে এটা কী হয়, এটা একটা ছোটো উদাহরণ দিয়ে শেষ করে ফেলে দিলে বুঝতে সুবিধা হবে। যেখানে আমি যে সমৃদ্ধ সত্যর যে প্রপঞ্চগুলোকে বুঝতে পেরেছেন বলা হয় অস্তিত্বশীল, আসলে এগুলো শূন্য ধরেই বলা হয় এটা সমৃদ্ধ সত্য। যেমন মনে করুন কি জানেন, বাংলাদেশে আপনি গাড়ি কোন দিকে চালাবেন, সমৃদ্ধ সত্য একটা দুর্দান্ত এক্সাম্পল। এবং এইটার আরেকটা অনুবাদ করা হয় কি জানেন ইংরেজিতে, সেটা হচ্ছে কনভেনশনাল ট্রুথ। আর বাংলায় আরেকটা প্রচলিত বাংলা আছে, সেটাকে বলা হয় লোকবিশ্বাস থাকে না সেইটা। এখন যেমন মনে করুন আপনি গাড়ি চালাচ্ছেন, বাংলাদেশে আমরা গাড়ি চালাই কোন দিকে, বাম পাশে। এখন আমেরিকায় গাড়ি চালানো হয় ডান পাশে। এখন সত্য কোনটা? আপনি বলবেন আপনি যেখানে আছেন সেটা সত্য। তার মানে বুঝতে পেরেছেন, তার মানে হচ্ছে যে সময় বোধিচর্যা অবতারে বুঝতেছেন, আপনি বোধিচর্যা করার পরে যে সময় নির্বাণ লাভ করেছেন, আপনি জানেন যে এই দুটার কোনোটাই সত্য না। এটা হচ্ছে সবগুলো হচ্ছে কি আপনার সুবিধার্থে। আপনি যদি উল্টা পাশে চালান তাহলে বাংলাদেশে আপনি গাড়ি চালাতে পারবেন না, কারণ হচ্ছে আপনি বুঝতেছেন, যদিও বাংলাদেশে প্রায়শই আমরা ডান পাশে গাড়ি চালাই উল্টো। ফলে পুরো আইডিয়াটাও এইখান থেকে। ফলে এইটা আসলে দর্শনটাকে স্টাবলিশ করে না। কী কারণে করে না, আমি একটা বিষয় বলে রাখি, আমাদের পুরো আলাপটা ফ্রেমিং করা দরকার কি জানেন, ওই প্রক্রিয়ার অংশ হিসেবে, যেটা আমি বলছিলাম মগদের। মানে ডেফিনেটলি কি জানেন, যে আজকালকে আপনি শূন্যবাদকে বাদ হিসাবে ধরে আপনি আর্গুমেন্ট রান করতে পারেন। বাট হচ্ছে কি জানেন, এইটা যদিও নাগার্জুন বলছে এটাকে শূন্যবাদকে আপনি বাদ হিসেবে ধরতে পারবেন না, বাট আপনি করতে পারেন। পরে শঙ্কর থেকে শুরু করে অনেকেই কিন্তু এই সমালোচনা করেছে নাকি। এবং মূলত যে সমালোচনাটা হচ্ছে সেটা হচ্ছে মূলত বেদান্তিকদের সমালোচনা, মানে যে ওই মধ্যামিকাদের নিয়ে, এবং হচ্ছে খানিকটা হচ্ছে যে ওই যোগাচারদেরও। বাট আমি যে বিষয়টা একটু অ্যাড করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সমৃদ্ধ সত্য, মানে সত্য ভাবার অর্থ আপনি দার্শনিক হয়ে উঠবেন না। কোন ক্ষেত্রে? মূলত হচ্ছে যে আপনি এই আমাদের এখানে দর্শন যে অর্থ বোঝা হয়, কারণ আমাদের এখানে দর্শন বোঝাই হচ্ছে এটা আলটিমেটলি ট্রুথ, যেই বিষয়ে আপনি অবস্থান নেন না কেন। নট অনলি পরমার্থিক, মানে পরমার্থ বলতে শুধু পরমার্থ না, সব কিছুই কিন্তু পরমার্থর এক্সপ্রেশন এই আকারে দেখা হয়। এটা আমাদের মাথায় রাখা দরকার সেই জায়গা থেকে। ধন্যবাদ। আর আমি আবার সময় চেয়ে নিয়েছিলাম, 10 জন ধন্যবাদ। আচ্ছা, ওই যে এখানে একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে ওই মানে সফিসের সাথে ফিলোসফারের ডিফারেন্স দু জায়গা থেকে। একটা হচ্ছে যে সফিস্ট হচ্ছে মূলত অমনি সায়েন্সের সাথে কানেক্টেড, মানে সে সব কিছু জানে। আর আরেকটা হচ্ছে টাকার বিনিয়োগ করা। এই হচ্ছে পার্থক্য। দুটোর মধ্যে বার্ডলের বিষয় বলি, বার্ডলে হচ্ছে ফেনোমেনোলজিস্ট ছিলেন। উনি কনসেপচুয়ালি কোনো কিছু যদি আপনি ভাবতে পারেন তাহলে মানে এক্সিস্ট করেন, ওই জায়গা থেকে ইসলামের আর্গুমেন্টটাকে রিপ্রোডিউস করেছে ঈশ্বরের পক্ষে। আর আমি একটু ফেনোমেনোলজিতে নিয়ে আসি, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বক্তৃতাটাতে এই অংশটা কভার করে থাকি। আমার খুব স্বাভাবিক একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে সমৃদ্ধ এবং ফেনোমেনল এই ধারণা দুটো এক না, এবং এইটা আপনি সাধারণত বুঝতেছেন। এবং প্রশ্ন হচ্ছে এই ব্রান্ডারটা প্রথমে কে করিয়েছেন, সেটা হচ্ছে যে রামমোহন রায়। রামমোহন রায় বুঝতে পেরেছেন 1823 থেকে 14 সাল থেকে 1819 পর্যন্ত উনি টানা প্রচুর লেখা লিখেছেন উপনিষদ ব্রাহ্মণ্যবাদের উপরে। ওই সময় উনি একটা গ্রন্থ অনুবাদ করলে সেটা হচ্ছে ইংরেজি ভাষায় লিখছেন, সেটা হচ্ছে কি শঙ্করাচার্য বুঝতেছেন, মানে যে ওই মূলত যে ব্রাহ্মণ্যবাদের যে ধারণা, এই ধারণাটা ইংরেজিতে যে সব কনসেপচুয়ালাইজ করেছেন। শঙ্করাচার্য নামে একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে কি উনি মূলত মধ্যামিকদের বুঝতে পেরেছেন যে ক্যাটাগরি সমৃদ্ধি এবং হচ্ছে পরমার্থ, এই ডিভিশনটা উনি নিয়েছেন, নিয়ে স্লাইটলি রিফ্রেম করেছেন। তো উনি কিভাবে মানে ডিফাইন করছেন সেটা আমি একটু প্রথমে বলি, তারপর হচ্ছে আপনি কনটেক্সটগুলো বুঝতে পারবেন কোথায় থেকে কোন নলেজটা কিভাবে কনফিউশনটা তৈরি করে। সেটা হচ্ছে যে শঙ্করাচার্য তিনটা ক্যাটাগরিতে বলেছেন। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্রহ্ম, আর একটা হচ্ছে ব্যবহারিক সত্য, যেটা মানে যে ব্যবহারিক সত্যের সাথে, আর একটা হচ্ছে পরমার্থিক সত্য। ব্রহ্মটা হচ্ছে কি, ব্রহ্মটা হচ্ছে বুঝতেছেন দড়িতে সাপ দেখা, সাপে মানে যে দড়ি দেখা, তার মানে হচ্ছে কি জানেন ব্রহ্ম আপনার কিভাবে দূর হইতে পারে। আরেকটা বুঝতেছেন দৃষ্টির মাধ্যমে, মানে আপনি দড়িতে সাপে দড়ি পাচ্ছেন, ধরছেন, সাপ দিছে কামড়, আপনার এই অভিজ্ঞতার মাধ্যমে কেউ এটা দূর হয়ে যাবে। এটা হচ্ছে ব্রহ্ম। তাহলে ব্যবহারিক সত্য কি? ব্যবহারিক সত্য হচ্ছে টাকা, যেটা হচ্ছে কনভেনশনাল ট্রুথ, যেটা হচ্ছে বুঝতেছেন যে বিশ্ববিদ্যালয়, এগুলো সব কনসেপ্ট। টাকা কিন্তু কোথাও এক্সিস্ট করে না, ব্যাংকেও এক্সিস্ট করে না। এগুলো বিভিন্ন জায়গায় খেলাতে করি। আজকে আমি ভেবেছি মানে যে এই কন্টেন্টগুলো মিস করে গেছি, এগুলো প্রচুর অনলাইনে ইউটিউবে পাওয়া যায়। তো সেটা হচ্ছে শঙ্করাচার্য ব্যবহারিক বলতে হচ্ছে যেসব সত্য আপনার ব্যবহারিক পারপাসে ব্যবহার করেন। একটু আগে যে উদাহরণটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা ডান দিকে গাড়ি চালাই বা বাম দিকে গাড়ি চালাই। আমেরিকা থাকলে ডান দিকে, বাংলাদেশে থাকলে বাম দিকে, এটা কনভেনশন। ঠিক ওইরকম টাকা হচ্ছে কি একটা কনভেনশন। এটা আপনি বিশ্বাস করেন, এটা অস্তিত্বশীল, আপনি একজন আরেকজনকে দিচ্ছেন, টাকা বলে কোনো কিছু নাই। এটা হচ্ছে ফাংশনাল ডেফিনেশন। এখন আসলে ব্যবহার, এটা হচ্ছে ব্যবহারিক। পরমার্থ কি? এই টেবিল যদি বুঝতেছেন ব্রহ্মা বুঝতেছেন এক্সপ্রেশন হয়ে থাকে, সেটা হচ্ছে বুঝতেছেন তখন হচ্ছে পরমার্থ আকার। তার মানে ব্রহ্মা সবকিছুর মধ্যে প্রকাশিত মানে যদি আলটিমেট ট্রুথ হয়ে থাকে।
এই ট্রুথ হচ্ছে কি বুঝতে পারছেন, এসেনশিয়াল, সময়ের সাথে সাথে অপরিবর্তনশীল এবং আনচেঞ্জেবল। এটা হচ্ছে প্রথম বিষয়। এখন যদি আমরা কিসের এখানে আসি, তাহলে কিভাবে ফেনোমেনন বুঝতে পারছেন কিভাবে উঠলো, মানে যে সমৃদ্ধি হয়ে উঠলো, এটা হচ্ছে রামমোহন রায় করেছেন। রামমোহন রায় যে সমস্ত করেছেন ইংরেজিতে ব্রাহ্মণ্যবাদকে নিয়ে লিখছেন, তখন যে ব্লান্ডারটা করলেন সেটা হচ্ছে কি জানেন, ব্যবহারিকটা করে কি লিখেছিলেন ফেনোমেনন, এবং হচ্ছে নমিনালটা লিখেছিলেন পরমার্থ। কিন্তু ব্যবহারিক এবং পরমার্থ এবং নমিনাল এবং ফেনোমেনন কমপ্লিটলি ডিফারেন্ট ডেফিনেশন। যেমন কিভাবে ডিফারেন্ট ডেফিনেশন, যেমন আপনার সেটা হচ্ছে কি, ফেনোমেনন হচ্ছে কোনো এই টেবিলটা আছে অথবা কিটা আছে, তার যে ফেনোমেননগুলো আপনার চোখে আসছে সেন্সেশনের মাধ্যমে, যেগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, এটাকে বলা হয় ফেনোমেনন। এই ফেনোমেনন বুঝতে পারছেন, এখন আপনি যখন ফেনোমেনন স্টাডি করেন আপনি নেসেসারিলি জানেন এটা হচ্ছে নমিনাল না, তার মানে বাই ডেফিনেশন এটা হচ্ছে ভুল, বাট এটা হচ্ছে খুবই মিনিমাল লেভেল অফ বুঝতে সমৃদ্ধি সত্যটা কখনোই সমৃদ্ধিকে কনজিউম করতে পারে না। সমৃদ্ধির কাছাকাছি কনসেপ্ট কি হতে পারে, সোশ্যাল রিয়েলিটি। সোশ্যাল রিয়েলিটি, সোশিওলজি নিয়ে আমরা যারা পড়ি আজকাল, দেখবেন সোশ্যাল কনস্ট্রাকশন অফ আইডিয়াস, প্রচুর আইডিয়া আছে যেটা আমরা সোসাইটিতে নির্মাণ করি। সমৃদ্ধি সত্য হচ্ছে সেটা। ফলে সমৃদ্ধি সত্য বুঝতে পারছেন, আপনি যতই বলুন না বুঝতে সত্য, যে বলবে সে সবসময় জেনেই বলে, এটা আসলে আলটিমেটলি সত্য না। এবং এইটা বলতে এই ওয়্যারনেস হচ্ছে কি জানেন, এটা নিয়ে খুব জ্ঞান বুদ্ধি তোমরা পপুলার একটা করছেন কি আছে, মানে যে জ্ঞান আছে, এবং এটা বলে আমি শেষ করে ফেলছি। এবং আমি বারবার এক্সট্রা টাইম নেওয়ার জন্য, কারণ ফিলোসফি আলোচনার রিভার্টাল প্রচুর চলে এবং এটা এনজয়ের অংশ। সেটা হচ্ছে কি, যে এক জ্ঞান বলছেন বুঝতে আমি সময় প্রথম জ্ঞান শিখা শুরু করলাম, তখন যে জ্ঞান শিখার আগে আমি চাঁদকে ছাদই দেখি। তারপরে যে সময় জ্ঞান শিখা শুরু করলাম তখন চাঁদ আর আমার কাছে চাঁদ নাই। যে সময় আমি জ্ঞান মাস্টার হয়ে উঠলাম তখন কি জানেন, চাঁদে আমি সেই চাঁদই দেখি। তার মানে হচ্ছে আপনি আসলে এটা হচ্ছে একটা রিয়েলাইজেশন স্টেট, এটা আসলে রিয়েল না, এবং এটা অ্যাওয়ারনেস, বাকি সবকিছু সেম থাকে। তার মানে হচ্ছে কি জানেন, এই বক্তৃতার আলোচনার আগে এবং পরে সবসময় পানি যে আছে পানিই আছে, এটা দিয়ে প্রিপারেশন নির্মাণ, মানে প্রিপারেশন মিটবে, এবং এটাই সাকসেসফুল প্র্যাকটিস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি জানেন, বুদ্ধরা সত্য বলতে সমৃদ্ধি সত্য একটা ইন্টারেস্টিং ইমপ্লিকেশন আছে। সমৃদ্ধি সত্য, কোন সমৃদ্ধি সত্য সত্য? যেমন আমি বললাম জানেন, আমরা সবাই 120 নম্বর রুমে আছি, আর একটা বললাম জানেন আমরা সবাই 120 নম্বর রুমের বাইরে আছি। দুটো তো সত্য হতে পারে না। তখন বুদ্ধিস্টরা বলেন কি জানেন, এবং সেটা হচ্ছে যে যে সত্যাবতারের আলোচনার যে অ্যাঙ্গেলিং, এটা হচ্ছে আগের ফ্রেমিং এর সাথে যুক্ত। সেটা হচ্ছে কি, মূলত এই পানি খেয়ে যদি বুঝতে পারেন, আপনি ভাবলেন এটা পানি, এবং এটা পানি খেয়ে যদি আপনার তৃষ্ণা নিবারণ হয়, এটা সাকসেসফুল প্র্যাকটিসে করেছে। দেন সমৃদ্ধি জগতে বুঝতে পেরেছেন এটা সত্য, আপাতত আপনার কার্যকর মানে কাজে চলছে। আর যেটা হচ্ছে বুঝতে পারেন, আমি ভাবলাম এটা পানি আছে, বারবার চেষ্টা করলাম ঘুমের মধ্যে, পানি কোনো তৃষ্ণা নিবে নাই, এটা হচ্ছে কি ভ্রম ছাড়া আর কিছুই না। আর আমি দুঃখিত, আমি বারবার অনেকবার সময় নিয়ে নিয়েছি, বাট ওই যে যেহেতু মনে হলো বুঝতেছেন, এর একটা কারণ আমি বলে রাখি, যেহেতু বাংলাদেশে এবং বাইরেও বুঝতে পেরেছে এই আলোচনা ওইভাবে আপনি পাবেন না, আমি নিজেই এটা ডেভেলপ করছি বলে এটা আমার নিজের ডিফেন্স দেওয়া খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন অ্যাঙ্গেল এবং কোন জায়গায় বলছি, কারণ এটা আমার একটা মানে প্রপোজিশন, ফলে এই কারণে বারবার এই অবস্থাটা ক্লিয়ার করছিলাম। ধন্যবাদ সবাইকে।